সবাইকে স্বাগতম। উচ্ছ্বাসের পক্ষ থেকে আজকে হচ্ছে বৃত্তের ওয়ান শট ক্লাসে। গতদিন আমরা হচ্ছে সরলরেখার ওয়ান শট ক্লাসটা করেছিলাম। আশা করি সবাই দেখেছো। যারা এখনো দেখো নাই তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারো ক্লাসটা। ঠিক যেভাবে আমরা সরলরেখা চ্যাপ্টারটা শেষ করেছিলাম, আজকে আমরা একইভাবে বৃত্ত ক্লাসটা নিব। এরপরে হচ্ছে আমরা কনিক্সটা নিব। তো দেরি না করে আমরা শুরু করে দিব আজকের ওয়ান শট যে বৃত্ত ক্লাসটা। আমরা চেষ্টা করব বেসিক জিনিসটা ক্লিয়ার করার, তারপর সিকিউ প্র্যাকটিস করার। আর আমরা জানি যে বেসিক আর সিকিউ প্র্যাকটিস করলে যেখান থেকে এমসিকিউ আসতে পারে, এমসিকিউর কিছু শর্টকাট, সেগুলো আমি তোমাদের ক্লাসে বলে দিব। দেরি না করে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। তো গতদিন যেভাবে সরলরেখা পড়েছিলাম যে আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে কতে আসতে পারে যে প্রশ্নগুলো, সেগুলোকে আলাদা করা, আর খ আর গ এর জন্য যেগুলো আসতে পারে সেগুলোকে আলাদা করে সেই টপিকগুলো আলোচনা করা, দেন লাস্টে যে হচ্ছে কি সেই ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলা। তো শুরুতেই দেখো আমাদের প্রথম যে টপিকটা আছে কেন্দ্র, ব্যাসার্ধ এবং খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তোমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, তুমি বৃত্তের সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র বের করবা, ব্যাসার্ধ কি করে বের করবা, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি করে বের করবা। সো আমরা ফার্স্টে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। যে ধরো তোমার কাছে হচ্ছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণ যেটা বা বৃত্তের কেন্দ্র যেটাকে আমরা বলতেছি এইচ কমাকে, সমীকরণ আমরা বের করব। বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমাকে, বৃত্তের উপরস্থ একটা বিন্দু আছে, যে বিন্দুটার আমরা নাম দিলাম হচ্ছে x1 আর হচ্ছে y1 বিন্দু। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণ বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। আরটা কি? আরটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। বেসিক্যালি এইটাকে যখন আমরা সূত্রে ভাঙাই, সূত্রে ভাঙানোর পর এটাকে আমরা এভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 0। উপরেরটাও বৃত্তের সমীকরণ, নিচেরটাও বৃত্তের সমীকরণ। উপরেরটা কখন? যখন কেন্দ্র দেওয়া থাকবে এইচ কমাকে আর ব্যাসার্ধ দেওয়া থাকবে আর, তখন উপরের সমীকরণটা অ্যাপ্লাই করব। আর আমরা বৃত্তের জেনারেল যে ইকুয়েশন, যেটা যেভাবেই দেওয়া থাকুক না কেন একটা স্বাভাবিকভাবে, সেটাকে আমরা সবসময় অলওয়েজ কম্পেয়ার করি হচ্ছে এইটার সাথে, বৃত্তের সাধারণ সমীকরণ। এখন আমি দেখো খেয়াল করো, বৃত্তের উপরস্থ একটা বিন্দু দিয়েছি x1 আর y1, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা সরলরেখা থেকে পড়ে আসছি যে দূরত্ব কি করে বের করতে হবে, কোটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের বর্গ, y1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে x1 মাইনাস হচ্ছে কে তার হোল স্কোয়ার দিয়ে তাকে বর্গমূল করে লাগবে। এভাবে হচ্ছে আমরা ব্যাসার্ধ বের করি। তো ব্যাসার্ধ বের করে এখানে বসাই দিবা এইচ কমাকে, বৃত্তের কেন্দ্র হচ্ছে, বৃত্তের সমীকরণ পেয়ে যাবা। অথবা তোমাকে যদি বৃত্তের সমীকরণ এভাবে দেওয়া থাকে, তাহলে বৃত্তের কেন্দ্র কি হবে? যখন তোমাকে এই সমীকরণ দেওয়া থাকবে তখন বৃত্তের কেন্দ্র কি হবে? তখন বৃত্তের কেন্দ্র কেমন হবে? বৃত্তের কেন্দ্রটা হবে তখন মাইনাস জি কমা মাইনাস এফ। কি হবে বৃত্তের কেন্দ্রটা? বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে একটা ইকুয়েশন থাকলে বৃত্তের কেন্দ্র, এভাবে যদি ইকুয়েশন থাকে তাহলে বৃত্তের কেন্দ্র কি? মাইনাস জি মাইনাস এফ। প্রশ্ন হচ্ছে ভাই মাইনাস জি আর মাইনাস এফটা কি করে বের করবো আমরা? মাইনাস জি আর মাইনাস এফ আমরা বের করতে পারি যে বৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে, সেখানে এক্স এর যে সহগ থাকবে, এক্স এর সহগ, এক্স এর সহগটাকে আমরা কি করব ভাই? -2 দিয়ে ভাগ করব। সেম ভাবে কেন্দ্র এফ যদি বের করতে চাই মাইনাস এফ, সেটা হচ্ছে ওয়াই এর সহগকে, ওয়াই এর সহগকে, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? মাইনাস জি মাইনাস এফ, বৃত্তের কেন্দ্র পাবো। তাহলে আমরা বুঝে ফেললাম যে বৃত্তের একটা ইকুয়েশন দেওয়া থাকলে সহজে আমরা কি করে বের করতে পারবো কেন্দ্র, এটা। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কি করে বের করব? সমীকরণ যদি এইটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকলে তো সমীকরণ বৃত্তের ব্যাসার্ধ বুঝতে পারতেছো। আর যদি বৃত্তের কেন্দ্র আর বৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া থাকে, ব্যাসার্ধ বের করবা এই সূত্র দিয়ে। এখন বৃত্তের ইকুয়েশনটা যদি জেনারেল ইকুয়েশনে থাকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করবা কি করে? জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা। আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এই যে কেন্দ্র দেখলাম আমরা, বৃত্তের কেন্দ্র দুইভাবে হতে পারে, ব্যাসার্ধ দেখেছি দুইভাবে হতে পারে। এখন দেখো হচ্ছে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তুমি খেয়াল করো ভাইয়া, আমাদের এই যে প্রশ্নটাতে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই অংশটুকু এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই অংশটুকু ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তো এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমরা কি করে বের করব? এই যে দৈর্ঘ্যটা, এই অংশটুকু, এই অংশটুকুকে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বলছি। এটার মান আমরা যে করলে যেটা বের, যে সূত্রটা আছে সেটা হচ্ছে 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। কোন বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায়, কোন বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, বৃত্ত মূল বিন্দুগামী হলে, বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়,
বৃত্তটা, এই যে বৃত্তটা দেখো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, যদি মূল বিন্দুগামী হয় তাহলে সির যে ভ্যালুটা, সেই সির ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে সির ভ্যালুটা 0 হয়ে যাবে। এখান থেকে আমরা আরেকটু কনসেপ্ট যদি জানতে চাই তাহলে খেয়াল করো, এইটা যদি আমাদের বৃত্ত হয়, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, তাহলে আমরা একটু আগে দেখছি বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিই। এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকু হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই অংশটুকু হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এখন ধরো কোন একটা বৃত্ত সেটা শুধুমাত্র x অক্ষকে স্পর্শ করছে, কোন একটা বৃত্ত যে শুধুমাত্র x অক্ষটাকে স্পর্শ করছে, এই যে এভাবে x অক্ষকে স্পর্শ করছে। যদি x অক্ষকে স্পর্শ করে তাইলে আমরা বলতে পারি c ইকুয়ালস টু কি হবে ভাই, g স্কয়ার। যদি শুধুমাত্র x অক্ষকে স্পর্শ করে, কারণ যখন x অক্ষকে স্পর্শ করবে তখন তো খণ্ডিত অংশের দৈর্ঘ্য থাকবে না। তাই আমি যে খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা বের করছিলাম 2 × √g² - c, যেটা 2 × √g² - c, এই ভ্যালুটা তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ স্পর্শ করছে, খণ্ডিত অংশ তো থাকবে না। তাহলে এটা যদি 0 হয়ে যায় তখন আমরা বলতে পারি c ইকুয়ালস টু g²। সেম ভাবে বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করতো তখনও তো কি c ইকুয়ালস টু f²। এখন দেখো বৃত্ত যখন আমাদের স্পর্শ করবে, আমাদের বৃত্তের কেন্দ্র বেসিক্যালি কিন্তু h, k, বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি, এই দূরত্বটা আমাদের k। তাহলে আমরা বলতে পারি যখন বৃত্ত x অক্ষকে স্পর্শ করবে, বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রের কোটিটা কার সমান হবে, কেন্দ্রের কোটি, এই কেটা তখন আমরা কি বলতে পারি, r এর সমান বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে, বৃত্তের যে কেন্দ্রের যে কোটিটা আছে, সেই কোটিটা কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে, কোটিটা ব্যাসার্ধের সমান হবে। মানে x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্রের যে কোটিটা আছে সেটা ব্যাসার্ধের সমান হবে। সেম ভাবে আমরা যদি চিন্তা করি যে বৃত্তটা y অক্ষকে স্পর্শ করছে, বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে, আমি ধরে নিলাম h, k। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে দূরত্ব, এই দূরত্বটা কি h এর সমান, আবার এইটা কি আমাদের ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্ত যখন y অক্ষকে স্পর্শ করবে তখন আমরা c ইকুয়ালস টু f² লিখতে পারি, c ইকুয়ালস টু f²। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এমসিকিউতে কাজে লাগবে। আর এই বৃত্তটা যেহেতু এখন y অক্ষকে স্পর্শ করছে, তাহলে ব্যাসার্ধটা কার সমান হবে, ব্যাসার্ধটা সমান হবে ভুজের সমান হবে। তো এই পার্টটুকু ছিল আমাদের প্রথম ফার্স্ট কনসেপ্ট। এরপরের টপিকটাতে দেখো, এরপরে আমাদের কি আছে, পোলার সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাকে একটা পোলার ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হবে। তো পোলার ইকুয়েশন আমরা সরল রেখাতে দেখে আসছি যে সম্পর্কটা কি কার্তেশীয় এবং পোলারের ভিতর, x ইকুয়ালস টু হচ্ছে r cos θ। আলাদা করে কোনো সমীকরণ মনে রাখার দরকার নেই, এটাই মনে রাখো, y ইকুয়ালস টু হচ্ছে r sin θ, আবার আমরা এটাও পড়ে আসছি যে r স্কয়ার ইকুয়ালস টু কি, x² প্লাস হচ্ছে y²। এই কনসেপ্টটুকু জানলেই আমরা বসাই দিতে পারবো। তাহলে বৃত্তের একটা পোলার সমীকরণ তোমাকে দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে কি করবা, ফার্স্ট অফ অল আমরা যে সমীকরণটা পড়ছি সেই সমীকরণটাতে কিন্তু, বা বৃত্তের যে ইকুয়েশন, সেখানে কিন্তু কার্তেশীয় xy ছিল। আর আমাদের দেওয়া থাকবে এখন কি, পোলার সমীকরণ। সেখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আগে xy তে নিয়ে যাওয়া লাগবে, তার মানে xy তে কনভার্ট করতে হবে কার্তেশীয় আকারে। তারপরে আমরা কি বের করব, কেন্দ্র বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো, এগুলো তো আমরা অলরেডি শিখে ফেলছি। তাহলে আমাদের জাস্ট এইটা জানা লাগবে। এরপরের টপিক কি আছে দেখো, এরপরে হচ্ছে পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণটা কি, পরামিতিক সমীকরণ হচ্ছে যখন xy ব্যতীত অন্য একটা, ধরো x বেসিক্যালি ডিপেন্ড করতেছে আর একটা চলকের উপর, টি ফাংশনটার উপর, y ডিপেন্ড করতেছে আর একটা ফাংশনের উপর, একই ফাংশনের উপর, টির উপর। তাহলে এই যে x আর y সরাসরি কানেক্টেড না, তারা কি করতেছে, টির উপর ডিপেন্ডেন্ট, অন্য একটা চলকের উপর, অন্য একটা রাশির উপর কানেক্টেড হয়ে যাচ্ছে, তখন সেই সমীকরণটাকে আমরা পরামিতিক সমীকরণ বলতেছি। তো আমাদের দেখা যাচ্ছে যে একটা পরামিতিক সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে বৃত্তের সমীকরণ বের করতে বলে। যেমন আমরা কোনিক্সে দেখে আসছি, যেমন at স্কয়ার ইকুয়ালস কমা হচ্ছে 2at দিয়ে বলে যে এইটার হচ্ছে কোন সমীকরণ নির্দেশ করবে, ঠিক আছে, এই টাইপসের একটা প্রশ্ন হয়ে থাকে। তো আমরা কি জানি, এই যে প্রথম যে স্থানাঙ্ক সেটা কার মান, x এর মান, এই যে পরের যে স্থানাঙ্ক এটা কার মান, y এর মান বা ভুজের মান। একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি। তাহলে y সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি ভাই 2at, আমরা এখান থেকে টিটাকে উঠাই নিয়ে যাব, তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে y ডিভাইডেড বাই 2a। মানে আমাদের x টা ডিপেন্ড করতেছে টির উপর, y টা ডিপেন্ড করতেছে টির উপর। আমরা এখন বের করব x আর y এর মধ্যে সম্পর্কটা কি, এই জন্য টিটাকে রিপ্লেস করতে হবে। তাহলে টি সমান সমান y বাই 2a। আবার আমরা দেখছি যে x ইকুয়ালস টু কত আছে, a t স্কয়ার। আমি a ইনটু টি স্কয়ারের জায়গায় যদি এটা বসাই দিই, তাহলে y ডিভাইডেড বাই হচ্ছে 2a তার কি হোল স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি যে y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4ax। এটা কিসের সমীকরণ, একটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে এই যে আমাদের একটা স্থানাঙ্ক দেওয়া ছিল পরামিতিক স্থানাঙ্ক, সেই পরামিতিক স্থানাঙ্ক থেকে আমরা কিসে নিয়ে গেছি, দেখো কার্তেশীয় আকারে নিয়ে গেছি, সেখান থেকে সমীকরণ বলতে পারতেছি। সেম ভাবে বৃত্তের ক্ষেত্রেও এটা সম্ভব এবং পরীক্ষাতে এটা আসছেও। সো আমরা কোশ্চেনে প্র্যাকটিস করব, তখন বুঝতে পারবা। এরপরে দেখো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। আমরা স্পর্শকের দৈর্ঘ্য কি করে নির্ণয় করব। ধরো তোমার কাছে একটা বৃত্ত আছে,
বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে x1 y1। তাহলে একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? এগুলো কিন্তু এমসিকিউ। একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, বাইরের কোনো বিন্দুতে স্পর্শক আঁকা যাবে হচ্ছে দুইটা। এইভাবে একটা স্পর্শক আঁকতে পারবা, এইভাবে একটা স্পর্শক আঁকতে পারবা, আর একটা হচ্ছে এইভাবে স্পর্শক আঁকতে পারবা। তাহলে এই যে স্পর্শকটা এই বিন্দুতে সেট করছে এটা, এখন এই স্পর্শকের দৈর্ঘ্য কি করে নির্ণয় করব? এই স্পর্শকটার দৈর্ঘ্য কি করে নির্ণয় করব? স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ফর্মুলা কি? ফর্মুলাটা হচ্ছে এই যে বিন্দুটা আমাকে দিয়ে দিছে, এই বহিস্থ বিন্দুটা স্পর্শকের উপর বসায় দাও, মানে বৃত্তের সমীকরণে বসায় দাও। তাহলে বৃত্তের সমীকরণটা ছিল কি? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2g এক্স প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c। এটা ছিল আমাদের বৃত্তের ইকুয়েশন। যখন তোমাকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলবে কোন বিন্দু থেকে, তোমাকে একটা বিন্দু বলে দেওয়া লাগবে। তাহলে সেই স্পর্শকের দৈর্ঘ্য বের করতে গেলে রুট ওভার দেওয়ার পরে আমরা জাস্ট এক্স এর জায়গায় x1, y এর জায়গায় y1, এক্স এর জায়গায় x1 বসাবো, y এর জায়গায় y1 বসাইলে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে আমরা স্পর্শকের দৈর্ঘ্য কি করে নির্ণয় করব? বহিস্থ বিন্দুটা কি করব? বৃত্তের সমীকরণে বসাই দিয়ে তাকে বর্গমূল করলে কি স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাবো। এরপরে একটি বিন্দুগামী অন্য কোনো বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, একটা বিন্দুগামী অন্য কোনো বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। মনে করো তোমার কাছে একটা বৃত্ত, এই বৃত্তটা আর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, এই বৃত্তটা হচ্ছে আর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। এভাবে চিন্তা করো, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমরা ধরে নিলাম x1 y1, ধরে নিচ্ছি x1 y1। বলা আছে একটি বিন্দুগামী অন্য কোনো বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, অন্য কোনো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই যে ছোট যে বৃত্ত, সেই ছোট বৃত্তের ব্যাসার্ধ, সেই ছোট বৃত্তের কেন্দ্রকে আমরা h, k ধরলাম, h, k ধরছি। তাহলে একটি বিন্দুগামী অন্য কোনো বৃত্তের অন্য একটা বৃত্তের সেটার কি হচ্ছে? কেন্দ্র দিয়ে যাচ্ছে। ধরো হয়তো টপিকটা একটু ভুল হয়েছে এখানে লেখাটা, আমি যদি চিন্তা করি তোমার কাছে ধরো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, একটা বৃত্তের কেন্দ্র বলে দিছে অথবা বৃত্তের ইকুয়েশন বলে দিছে। বুঝো আগে, একটা বৃত্তের কেন্দ্র বলে দিছে অথবা বৃত্তের ইকুয়েশন বলে দিছে। তুমি কি বৃত্তের কেন্দ্র বের করতে পারবা না? ইকুয়েশন থাকলে বের করছো। এখন বলতেছে যে এই বৃত্তটা অন্য কোনো একটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, অন্য কোনো একটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। তোমাকে বৃত্তের ইকুয়েশন দিবে না, তোমাকে ওটা বের করতে বলবে। তাহলে তুমি কেন্দ্র জানো, কেন্দ্র দেওয়া থাকবে। তাহলে আমাদের স্বাভাবিকভাবে বৃত্তের কেন্দ্র আর কি দেওয়া থাকলে আমরা বৃত্তের ইকুয়েশন বের করতে পারবো? ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র আছে, এখন লাগবে কি? ব্যাসার্ধ। ওই ব্যাসার্ধ বের করার জন্য বলা হচ্ছে যে এই যে বৃত্তটা, সেই বৃত্তটা আর একটা যে বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। তাহলে কি আমরা দেখো তো এই যে দূরত্ব, এই দূরত্বটা কি ব্যাসার্ধের সমান না? আর এর সমান। তাহলে আমরা এখন যদি সমীকরণটা বের করতে চাই, যে ধরলাম এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে h1 আর বৃত্তের কেন্দ্রটা হচ্ছে k1 ধরে নিচ্ছি, যদিও ধরছি x1 y1 তারপরে h1 k1 ধরলাম। তাহলে x মাইনাস h1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস k1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এখন কি লাগবে? ব্যাসার্ধ r, তাহলে r স্কয়ার। তাহলে r স্কয়ারটা আমরা কি করে বের করব? দূরত্বের কনসেপ্ট দিয়ে। তাহলে দূরত্বের কনসেপ্টটা কি? ভুজের বর্গ h1 মাইনাস h তার হোল স্কয়ার প্লাস k1 মাইনাস k তার হোল স্কয়ার, k1 মাইনাস k তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ দিয়ে আমরা কি পাবো? পুরো বৃত্তের ইকুয়েশনটা পাবো। তাহলে একটা বিন্দুগামী অন্য কোনো বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। আবার আমরা যদি এই টপিকটা এখন চিন্তা করি, আমি যে কনসেপ্টটা বুঝাইলাম সেটা ছিল কি? তোমাকে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এই বৃত্তের সমীকরণটা বের করো যেটা কিনা অন্য একটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। তখন তোমাকে এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে হবে। বৃত্তের কেন্দ্র আছে, তাহলে আমাদের লাগবে এখন ব্যাসার্ধ। কেন্দ্র থাকলে ফর্মুলা কি? x মাইনাস h1 হোল স্কয়ার y মাইনাস k1 হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ r স্কয়ার। এখন তোমার এই বিন্দুটা দেওয়া আছে কেন্দ্র, আর একটা বৃত্তের এই কেন্দ্রটা দেওয়া আছে বা কেন্দ্র তুমি বের করে আনতে পারবা, তখন এই দূরত্বের সূত্র দিয়ে কি ব্যাসার্ধ বের করবা সেটা লিখে দিয়েছি। এখন আমাদের উপরের যে টপিকটা আছে, এই উপরের টপিকটা যদি এখন আলোচনা করি, দেখো আচ্ছা খেয়াল করো, আমাদেরকে বেসিক্যালি এই টপিকটা হওয়া উচিত ছিল এরকম যে বৃত্তের উপরস্থ একটা বিন্দু আছে, বিন্দুটা এই বিন্দুগামী, ধরো x1 y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী। ঠিক এই যে আর একটা ছোট যে বৃত্তটা গেছে, সেই ছোট বৃত্তটা হচ্ছে এই বৃত্তের উপরস্থ বিন্দু দিয়ে গেছে। ছোট বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে বৃত্তের উপরে অবস্থান করতেছে, সেটা হচ্ছে x2 আর y2। এই যে বৃত্তের কেন্দ্র, যে ছোট যে বৃত্তের কেন্দ্র, সেটাও বৃত্তের উপরস্থ একটা বিন্দু। আর একটা বিন্দু তোমাকে বলে দিছে যে এই বিন্দুটা এই বৃত্তের উপর দিয়ে গেছে। এখন এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা বেসিক্যালি হচ্ছে একটা ব্যাস। এটা কি? একটা ব্যাস। তাহলে ব্যাসের কি আছে? দুইটা প্রান্ত বিন্দু আছে, এই বিন্দু আছে, এই বিন্দু। তাহলে ব্যাসের যদি দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ কি করে বের করতে হয়? একটা সহজ শর্টকাট আছে, সেটা হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস হচ্ছে x2 প্লাস y মাইনাস হচ্ছে y1 ইন্টু y মাইনাস হচ্ছে y2
ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ পাবো আমরা। x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2। তাহলে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করবা কি করে? এভাবে। আরো অনেক ওয়ে আছে, তুমি বিভিন্নভাবে বের করতে পারো। কিভাবে? ব্যাসের যদি দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে এই দুইটার মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে কি পাবা? কেন্দ্র পাবা। মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে কি বের করতে পারবা? কেন্দ্র। তুমি যখন বৃত্তের কেন্দ্র পেয়ে যাবা তখন কি বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবা না? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করে তাকে 2 দিয়ে ভাগ করো তাহলে ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তে কি লাগে যদি কেন্দ্র আর ব্যাসার্ধ জানো, পুরো বৃত্তের সমীকরণই বের করা যাবে। তাহলে অথবা তুমি এই সমীকরণ বা এই সূত্র ইউজ করেও কি বের করতে পারবা। সো কনসেপ্টটা ছিল এটা। যাই হোক, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের মোটামুটি কতে আসা প্রশ্নগুলো হচ্ছে এই টপিকগুলো। এখন আমরা যে বিগত বছরগুলোতে যেসব প্রশ্ন আসছে সেগুলো একটু সলভ করে দেখি। প্রথম প্রশ্ন, r ইকুয়ালস টু 4 sin থিটা। দেখতে পাচ্ছ আর আর থিটা আছে, তার মানে পোলার আকার। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে r ইকুয়ালস টু হচ্ছে 4 sin থিটা। আমি একটু আগে সূত্রে দেখে আসছি ভাই, আমাদের r স্কয়ার যেখানে থাকে আমরা বৃত্তের ইকুয়েশনে কি পাই? x স্কয়ার আর y স্কয়ার পাই। তাহলে x স্কয়ার আর y স্কয়ার আনতে গেলে আমরা উভয় পাশে r দিয়ে যদি গুণ করি তাহলে এখানে r স্কয়ার থাকবে আর এখানে থাকবে 4r sin থিটা, 4r sin থিটা। তাহলে r স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারি। 4r sin থিটা, r sin থিটা মানে কি? y, তাহলে 4y। এখন দেখো x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার মাইনাস 4y ইকুয়ালস টু হচ্ছে কি? 0। তাহলে এটা বৃত্তের সমীকরণ। দেওয়া ছিল কি ভাই? পোলার আকার। পেলাম কি? কার্তেশীয় আকার। কার্তেশীয় আকারে দেখছি এটা একটা বৃত্তের সমীকরণ। এখন বলেছে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বলেছি এই টাইপসের যে আকারটা সেটাকে জেনারেল আকার বলা হয়। তো এই আকার থেকে কেন্দ্র কি করে বের করতে হবে? x এর সহগ কেন্দ্র বের করতে হবে। x এর সহগকে -2 দিয়ে ভাগ, x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। খেয়াল করো এখানে x এর সহগ আছে? নাই, তাহলে 0। এখানে y এর সহগ কত? y এর সহগ হচ্ছে -4। তাহলে -4 কে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে কি পাবে ভাই? 0,2। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,2। আমাকে এটাই বের করতে বলছে, কেন্দ্রের স্থানাঙ্ক। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে বৃত্তের ইকুয়েশনের ক্ষেত্রে অবশ্যই x স্কয়ার y স্কয়ারের সহগ 1 থাকতে হবে। কিন্তু x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ 1 থাকতে হবে, xy যুক্ত কোনো পদ থাকবে না। এটা কিন্তু বৃত্তের ইকুয়েশনের সাধারণ যে প্রপার্টি সেটা। বৃত্তের x স্কয়ার y স্কয়ার এই যে দুইটা চলক x আর y, তাদের যে দ্বিঘাত সেই পাওয়ার থাকতে হবে এবং তাদের সহগগুলো কিন্তু এক হতে হবে, সহগগুলো এক হতে হবে এবং xy যুক্ত কোনো পদ থাকবে না। এরপরের কনসেপ্ট, 4,3 কেন্দ্র বিশিষ্ট এবং এই সরল রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি, যে আমাদের একটা সরল রেখা আছে, যে সরল রেখাটা হচ্ছে 5x minus 12y 5x minus 12y plus 3 equals to হচ্ছে 0। 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র আমাকে বলে দিছে 4,3। তাহলে বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে ভাইয়া, বৃত্তের ব্যাসার্ধ বের করলে কি বৃত্তের ইকুয়েশন বের করা যায় না? আমরা পড়ছি। তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ আমরা কি করে বের করব দেখো তো। এই যে স্পর্শকটা দেওয়া আছে, স্পর্শক থেকে কেন্দ্রের যে দূরত্ব, স্পর্শক থেকে কেন্দ্রে, স্পর্শক বৃত্তে অলওয়েজ কি তৈরি করে? লম্ব তৈরি করে। তাহলে এই যে স্পর্শক, এই স্পর্শ বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্ব, এই দূরত্বের নামকে আমরা বলি লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব বেসিক্যালি কার সমান? ব্যাসার্ধের সমান। তাহলে লম্ব দূরত্ব বের করে কি করে ভাই? লম্ব দূরত্ব বের করার নিয়ম হচ্ছে ওই সরল রেখার উপর যে বিন্দু থেকে দূরত্ব বের করতে বলছে ওই বিন্দুটা বসাই দিতে হবে। -12 × 3 + 3, এটাকে আবার মডুলাস বসাতে হবে, ডিভাইডেড বাই x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ। x এর সহগ হচ্ছে 5 স্কয়ার, y এর সহগ হচ্ছে -12 তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, উপরে থাকবে হচ্ছে 20, 23, 3 × 36। তাহলে 23 আর 13, উপরে থাকে হচ্ছে -13, নিচেও কত থাকবে আমরা ক্যালকুলেশন করলে 13 থাকবে, কাটাকাটি করলে হচ্ছে 1। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ বা লম্ব দূরত্ব হচ্ছে 1। তাহলে আমরা একটু আগে বলছি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, যাই কিছু বের করতে বলুক না কেন বৃত্তের, সেটা আমরা সবকিছু বের করতে পারবো। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে সিস্টেম কি বলেছি? x - 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধের বর্গ। তাহলে r স্কয়ার মানে কত? 1 স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। এটা ছিল আমাদের আরেকটা প্রশ্নের অ্যান্সার। তাহলে এইটুক মনে রাখতে হবে যে বৃত্তে যখন একটা স্পর্শক থাকবে, সেই স্পর্শকটা বৃত্তের কেন্দ্রের সাথে অবশ্যই লম্ব তৈরি করে, প্রত্যেকটা স্পর্শক।
এবং কি হচ্ছে এই যে দূরত্ব, এই দূরত্বটার নাম হচ্ছে লম্ব দূরত্ব বলা হয়, যেটাকে আমরা বলতেছি বৃত্তের ক্ষেত্রে এটা কি ব্যাসার্ধ। এই জন্য লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। লম্ব দূরত্ব বের করে কি করে? এইভাবে বের করতে হয়। এর পরের টপিক, যদি এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তবে সির মান কত? আমরা একটু আগে পড়ে আসছি, যখন কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে তখন আমরা বলতে পারি সি ইকুয়ালস টু ভাইয়া জি স্কোয়ার। আমরা জানি এটা, আমরা জানি বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন সি ইকুয়ালস টু জি স্কোয়ার। ভাইয়া খেয়াল করে দেখো তো জির মানটা কত হবে আগে? বৃত্তের কেন্দ্র মাইনাস জি, বৃত্তের কেন্দ্র বের করতে হয় কি করে? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ। এক্স এর সহগ কত আছে? -4, -4 কে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে, -2 দিয়ে ভাগ, তাহলে কত আসছে? 2, 2 আসছে। তাহলে জির মান কত আসছে ভাইয়া? জির মান আসছে হচ্ছে -2। জির মান যদি -2 আসে তাহলে সি কত হবে? সি হয়ে যাবে 4। তাহলে সি এর মানটা কত হচ্ছে? 4। তাহলে এইটা কখন তোমাকে মনে রাখতে হবে? বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়ালস টু কি হবে? জি স্কয়ার হবে। তাহলে আমাকে প্রশ্নে বলেছিল সি এর মান নির্ণয় করো। এর পরবর্তী টপিক, একটি বৃত্তের পরামিতিক সমীকরণ। এখানে y ইকুয়ালস টু টি হবে ভাই, x স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস টি স্কয়ার। আমাদের বৃত্তের পরামিতিক সমীকরণ বের করতে বলছে। একটা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস টি স্কয়ার। দেখো x t এর উপর ডিপেন্ড করতেছে, y ইকুয়ালস টু t, y t এর উপর ডিপেন্ড করতেছে। সরাসরি আমাকে এখন x আর y কে আনতে হবে। তো খেয়াল করে দেখো y যেহেতু t এর সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস টি স্কয়ারের জায়গায় কি বসাই দিতে পারি? y স্কয়ার। y স্কয়ারটাকে যদি এ পাশে আনো তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু কি? 1। এটাকে আমরা যদি সুন্দর মতো করে লিখি ভাইয়া তাহলে কি হবে? x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 স্কয়ার। এই বৃত্তের কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে 0,0। তার মানে বৃত্তের কেন্দ্রটা কোথায় পড়ছে ভাইয়া? বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে পড়েছে। বৃত্তের কেন্দ্রটা কোথায় পড়ছে? মূল বিন্দুতে। বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো? বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আমরা পড়ে ফেলছি r স্কয়ার। তাহলে r মানে কত এখানে? 1। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়ালস টু 1। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা জানি, ব্যাসার্ধ আমরা জানি। এখন বৃত্তের যাই কিছু বের করতে বলুক না কেন আমরা প্রত্যেকটা জিনিসই বের করতে পারবো। তাহলে আমাদের প্রশ্নে ছিল বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, পারবো। তাহলে পরামিতিক সমীকরণ থেকে কি বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা ইজি। এরপরে দেখো একটা বৃত্তের কেন্দ্র পোলার সমীকরণ বলে দিছে, কেন্দ্রের পোলার আকার বলে দিছে, কোনো প্রবলেম নাই। কেন্দ্রের পোলার আকার, পোলার আকারটা কত ভাই? 6,π/4, 6,π/4। তুমি এই কেন্দ্রটাকে কার্তেশীয় আকারে নিয়ে যাও তো ভাইয়া। তাহলে কার্তেশীয় আকারে নিতে গেলে আর cos থিটা, এটা কার মান? আর এর মান। এটা কার মান ভাইয়া? থিটার মান। তাহলে আর cos থিটা, তাহলে 6cos π/4, 6cos π/4। আরেকটা কোনটা? 6sin π/4, 6sin π/4। তাহলে এখান থেকে 6cos π/4 কে আমরা লিখতে পারি 6 ডিভাইডেড বাই √2, আর 6sin π/4 কেও লিখতে পারি 6 ডিভাইডেড বাই √2। √2 দিয়ে উপরে আর নিচে যদি গুণ করো তাহলে নিচেই থাকে 2, তাহলে এখানে পাবা হচ্ছে 3√2 একটা, এখানেও তুমি পাবা 3√2। তাহলে কি ছিল ভাই? আমাদের পোলার আকার ছিল, পোলার আকার থেকে কি করছি? কার্তেশীয় আকারে নিয়ে আসছি। এরপরে কি বলছে? ব্যাসার্ধ 5 একক। তাহলে আর এর মান বলে দিছে। ভাই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যদি বলে দেওয়া থাকে তাহলে বৃত্তের ইকুয়েশন কি করে বের করতে হয়? x মাইনাস কেন্দ্রের 3√2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস কেন্দ্র 3√2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধের উপর বর্গ। ব্যাসার্ধ কত আছে? 5, তাহলে 5 স্কয়ার। এটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। এভাবে রেখে দিলেও অ্যান্সার ডান। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কি ছিল ভাই আমাদের? আমাদের ছিল হচ্ছে কেন্দ্রের পোলার আকার। সেখান থেকে আমরা কিছু নিয়ে যাচ্ছি বৃত্তের কার্তেশীয় কেন্দ্রের স্থানাঙ্ক বের করে নিলাম। নেওয়ার পরে বৃত্তের ইকুয়েশন বের করলাম। কেন্দ্র ব্যাসার্ধ থাকলে কত প্রশ্ন হতে পারে দেখছো? এরপরেরটা দেখো, পুরো বৃত্তের ইকুয়েশনটাই একটা পোলার আকারে দেওয়া আছে। পুরো বৃত্তের ইকুয়েশনটাই পোলার আকারে দেওয়া আছে। বৃত্তের কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি সমীকরণটা এখানে একটু লিখি, r স্কয়ার মাইনাস হচ্ছে 4√3টা গুণ করে দিই, তাহলে 4√3 আর হচ্ছে cos থিটা, সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 4√3। এটাও কি √3 আছে না? এটাতে √3 নাই। তাহলে দেখো শুধুমাত্র 4 আর গুণ হবে, তাহলে 4r sin থিটা, 4r sin থিটা প্লাস 15 ইকুয়ালস টু হচ্ছে কত? 0। ওকে, তাহলে r স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার লিখতে পারি। r cos থিটার জায়গায় কি লিখতে পারি? x লিখতে পারি, তাহলে 4√3x। r sin থিটার জায়গায় কি লিখবো? y লিখবো, 4y প্লাস 15 ইকুয়ালস টু হচ্ছে 0। সাইড নোট দিবা অবশ্যই যে x ইজিক্যাল টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। তাই কি বৃত্তের সমীকরণ পেয়ে গেছি। আমাকে প্রশ্নে বলেছে বৃত্তের কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। কেন্দ্র বের করতে হবে, তাহলে কেন্দ্র বের করি আমরা। বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র কি হবে ভাই? x এর সহগকে -2 দিয়ে ভাগ। x এর সহগ কত আছে? -√3, -√3 কে 2 দিয়ে ভাগ, তাহলে -4√3 কে 2 দিয়ে ভাগ। y এর সহগ কত আছে? 4, 4 কে কি করতে হবে? -2 দিয়ে ভাগ, -2 দিয়ে ভাগ। ওকে, তাহলে আমি যদি কেন্দ্র বের করতে চাই তাহলে এখানে হচ্ছে 2√3 হবে,
আর এখানে থাকবে হচ্ছে -2। তাহলে বৃত্তের কেন্দ্র কত? 2√3 আর -2। আমাকে যদি বলতো বৃত্তের ব্যাসার্ধ বের করো, চলো আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করি। √g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c। তাহলে √g এর মান কত ভাই? g এর মান হচ্ছে 2√3। তাহলে 2√3 কে বর্গ করলে হচ্ছে 12, f² মানে কত? 4। c এর মানটা কত? c এর মানটা দেখো 15 আছে। c এর মানটা কত আছে? 15। তাহলে 15 বসাই দিব। c এর মানটা যদি 15 হয় তাহলে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে √1। তাহলে আমাদের আর এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে এই যে বৃত্তের ইকুয়েশনটা দেওয়া ছিল পোলার আকারে, সে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করছি, তারপরে কি বৃত্তের ব্যাসার্ধ বের করছি, তারপরে যা ইচ্ছা খুশি বের করতে বলুক না কেন আমরা কি পারবো। তো মোটামুটি হচ্ছে আমরা বলতে পারি ক এর জন্য আরেকটা প্রশ্ন আছে, এটা অনেকবার আসছে কিন্তু পরীক্ষাতে। r ইকুয়ালস টু cos থিটা মাইনাস sin থিটা। r ইকুয়ালস টু হচ্ছে cos থিটা মাইনাস হচ্ছে sin থিটা। আমাকে কি বের করতে বলেছে ভাইয়া? বৃত্তটির কেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বৃত্তের কেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের x² y² পদ আনতে হবে। আর x² y² পদ আনতে গেলে কি করা লাগবে? r² লাগবে। তাহলে আমরা কি করব? উভয় পাশে r দিয়ে গুণ করব। তাহলে r cos থিটা, এখানে r দিয়ে গুণ করলে r sin থিটা হয়ে যাবে। তাহলে r² এর জায়গায় আমরা কি লিখব? x² প্লাস y²। অবশ্যই সাইড নোট দিবা। r cos থিটার জায়গায় হচ্ছে x আর r sin থিটার জায়গায় হচ্ছে y। সমীকরণগুলোকে সবগুলোকে এক পাশে নিয়ে আসো। তাহলে x² প্লাস হচ্ছে y² মাইনাস x প্লাস y ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, এখন আমাকে বলেছে কি বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। তাহলে কেন্দ্র আমাদের জেনারেল ইকুয়েশন থাকলে কেন্দ্র কি করে বের করতে হয়? মাইনাস এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ। তাহলে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ। এক্স এর সহগ এখানে কত আছে? -1 আছে, তাকে -2 দিয়ে ভাগ করো। ওয়াই এর সহগ এখানে কত আছে? 1 আছে, তাহলে 1 কে -2 দিয়ে ভাগ করো। ওকে, তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে হাফ আর এখানে থাকতেছে হচ্ছে -1/2। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কোন চতুর্ভাগে পড়ে গেছে বলো তো? এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে। তাহলে বৃত্তের কেন্দ্র চতুর্থ চতুর্ভাগে। ব্যাসার্ধ বের করতে গেলে পারবা না? পারবা। তো এরপরে দেখো, এরপরে আরেকটা প্রশ্ন আছে ক এর জন্য ইম্পর্টেন্ট। 3x² প্লাস 3y² মাইনাস 6x মাইনাস 12y প্লাস 1 ইকুয়ালস টু 0 বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ভাই x² এর সহগ কত হতে হবে? 1। x² y² এর সহগ কত হতে হবে? 1। বাট এখানে তো ভাই 3 আছে, তাহলে কি ম্যাথ ভুল? না, ভুল না। আমাদেরকে অবশ্যই বানাই নিতে হবে। তাহলে আমি আগে ইকুয়েশনটা লিখি। 3x² প্লাস হচ্ছে 3y²। আমাদের বৃত্তের ইকুয়েশন যে জেনারেল ইকুয়েশনটা আছে সেটাতে নিয়ে যেতে হবে। -6y মাইনাস 12y প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা বৃত্তের যে ইকুয়েশনটা পড়ছি সেখানে x² আর y² এর সহগ ছিল 1। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? এখানে দেখো 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে x², এটা হয়ে যাবে y²। এটাকেও যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 2x হয়ে যাবে। 12 কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 4 হয়ে যাবে। তাহলে 4y প্লাস হচ্ছে এখানে কত থাকবে? 3 দিয়ে ভাগ করলে 1/3 ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো তো বৃত্তের ইকুয়েশনে আসছে কিনা। বৃত্তের ইকুয়েশন মানে হচ্ছে অবশ্যই x² এর সহগ 1, y² এর সহগ 1 বানাতে হবে। কিন্তু প্রশ্নে কত ছিল? 3। তাহলে আগে তোমার বৃত্তের ইকুয়েশন বানাতে হবে যে জেনারেল ইকুয়েশনটা আছে। তারপরে এখন তোমাকে কি বের করতে বলেছে? বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা কি? তাহলে r ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে √g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c। ওকে, তাহলে আমাদের এখান থেকে জি আর এফ কত ভাই আমরা বের করে ফেলি। তাহলে -g - f হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রটা সবথেকে ইজি বের করা। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে -2 কে -2 দিয়ে ভাগ। ওয়াই এর সহগ আছে -4, -4 কে -2 দিয়ে ভাগ। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা পাচ্ছি একটা হচ্ছে 1,2। দেখো তাহলে বৃত্তের কেন্দ্র কত? 1,2। তাহলে জি এর মান কত? -1। এখানে বসাই দিলে 1²। এফ এর মান কত ভাই? 2, তাহলে 4। সি এর মান কত? সি এর মানটা হচ্ছে 1/3, তাহলে 1/3। তাহলে ক্যালকুলেশন করো, এখানে থাকছে হচ্ছে 5 মাইনাস হচ্ছে 1/3। ক্যালকুলেশন করে উপরে থাকবে √14, নিচে থাকবে 3। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের যে কোনো বৃত্তের ইকুয়েশন থাকুক ক নাম্বার প্রশ্নের জন্য আই গেস এখন পর্যন্ত বিগত বছরগুলোতে যে সকল প্রশ্নগুলো আসছে এগুলাই আসছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের খ এবং গ এর জন্য বিগত বছরগুলোতে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দুইটা বিন্দু দেওয়া থাকবে তোমাকে। কি থাকবে? দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং বলা থাকবে এক্স অক্ষকে স্পর্শ করছে অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করছে। জাস্ট আরেকটা লাইন। দুইটা বিন্দু বলা থাকবে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক বলে দিল। বলবে শুধু এক্স অক্ষকে স্পর্শ করছে অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করছে অথবা উভয় অক্ষকে স্পর্শ করছে, এটা বলা থাকতে পারে। এরপরে তিনটা বিন্দু থাকলে বৃত্তের সমীকরণ কি করে বের করবা? বৃত্ত প্লাস সরল রেখা যদি থাকে তাদের ছেদ বিন্দুগামী যদি নতুন একটা বৃত্ত চাই তার সমীকরণ কি করে বের করবা? স্পর্শক হবে কিনা, যদি স্পর্শক হয়ে থাকে তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতে পারে। বহিস্থ বিন্দু হতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করে, বাইরে একটা বিন্দু আছে সেই বিন্দু থেকে স্পর্শক আঁকা যায় দুইটা, সেই স্পর্শকের সমীকরণ বের করতে বলে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে হচ্ছে তিনটা বিন্দুগামী, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। সাধারণ জ্যাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করতে বলতে পারে। সাধারণ জ্যাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। সো এই মোটামুটি এই কনসেপ্টগুলো পড়লে খ এবং গ এর জন্য
ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা এগুলো আরেকটু ডিপলি আলোচনা করার ট্রাই করব যারা এমসিকিউ এর জন্য পারো। তো শুরুতে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে দুইটা বিন্দু এবং এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কি হবে। প্রথমত আমাকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক বলা থাকবে x1 y1। একটা বিন্দু বলে দিবে যে বৃত্তটা এই বিন্দু দিয়ে গেছে, x2 y2 এই বিন্দু দিয়েও বৃত্তটা গেছে। তুমি চিন্তা করো বৃত্তের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা কেমন ছিল, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তুমি খেয়াল করো যখন তুমি এই বিন্দুটা বৃত্তের উপর বসাই দিবা, আননোন কি, আননোন হচ্ছে g, f আর c। আননোন হচ্ছে এই তিনটা। তাহলে আননোন যদি তিনটা হয়, তিনটা আননোনের জন্য তিনটা ইকুয়েশন লাগে, দিয়ে ক্যালকুলেটরে ডাইরেক্ট সলভ করা যায়। তিনটা আননোনের জন্য তিনটা ইকুয়েশন। তাহলে তুমি খেয়াল করো এই একটা বিন্দু বসাই দিলে GFC রিলেটেড একটা ইকুয়েশন, এই বিন্দু বসাই দিলে এটার উপর, তাহলে GFC রিলেটেড দুইটা ইকুয়েশন। তাহলে এখন আরেকটা ইকুয়েশন কি করে বের করবা? আরেকটা ইকুয়েশন বের করার জন্য তোমাকে বলে দিছে যে ভাই এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করে। প্রশ্ন হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে? আমরা কিন্তু পড়ে আসছি, মনে রাখতে হবে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে c ইকুয়ালস টু হচ্ছে g স্কয়ার লেখা যায়। এক্স অক্ষকে স্পর্শ করলে c ইকুয়ালস টু g স্কয়ার লেখা যায়। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি লেখা যাবে? c ইকুয়ালস টু f স্কয়ার লেখা যাবে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে c ইকুয়ালস টু g স্কয়ার। তুমি খেয়াল করো ভাইয়া, তোমার যে ইকুয়েশনটা ছিল তুমি যখন এই বিন্দুটা বসাবা তখন GFC রিলেটেড একটা ইকুয়েশন পাবা। তো এই তো প্রশ্নে বলেই দিয়েছে যেটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে c এর জায়গায় কি g স্কয়ার বসাতে পারবা না? c এর জায়গায় g স্কয়ার বসাতে পারবা কিনা? আবার যখন তুমি এই বিন্দুটা বসাবা তখনও c এর জায়গায় g স্কয়ার বসাতে পারবা কিনা? তাহলে আগে একটা c ছিল, এখন কি সেই c আর থাকছে? c কিন্তু থাকছে না। তখন কি হয়ে যাচ্ছে, এটা g আর f রিলেটেড একটা ইকুয়েশন, g আর f রিলেটেড দুইটা ইকুয়েশন হয়ে যাচ্ছে। তাহলে দুইটা ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে c ইকুয়ালস টু g স্কয়ার, x অক্ষকে স্পর্শ করলে c ইকুয়ালস টু f স্কয়ার। আমি আরেকটু সহজ করে দিই, x অক্ষকে স্পর্শ করলে কি হবে? x অক্ষকে স্পর্শ করলে এই যে বৃত্তটা হবে সেই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কার সমান হবে বলো তো? বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের, কেন্দ্রের কোটির সমান হবে, কেন্দ্রের কোটির সমান হবে, কোটির যে স্থানাঙ্ক আছে সেটার সমান হবে। তাহলে ব্যাসার্ধ কার সমান হবে? কেন্দ্রের কোটির সমান হবে। সেম যখন বৃত্ত y অক্ষকে স্পর্শ করবে তখন এইটার জন্য যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কার সমান হবে? কেন্দ্রের ভুজের সমান হবে, কেন্দ্রের ভুজ। এগুলো প্রত্যেকটা এমসিকিউতে কাজে লাগবে। কেন্দ্রের ভুজের সমান হবে, কেন্দ্রের ভুজের সমান হবে। তার মানে ব্যাসার্ধটা হবে কে এর সমান আর ব্যাসার্ধটা হবে ভুজের সমান, তাহলে এইচ এর সমান। এখানে আমরা বলতে পারি এটা সমান হবে হচ্ছে মাইনাস জি এর সমান, সরি এটা হচ্ছে কোটি, মাইনাস এফ এর সমান, আর এটা হচ্ছে ভুজের সমান যেহেতু তাহলে মাইনাস জি এর সমান। এভাবে হতে পারে যদি উভয় অক্ষকে স্পর্শ করে বৃত্ত, বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করলে, যখন বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করবে তখন আমরা কি লিখতে পারবো? এই তিনটা জিনিস সেম, তাহলে c ইকুয়ালস টু g স্কয়ার, দুইটা জিনিস c ইকুয়ালস টু g স্কয়ার ইকুয়ালস টু f স্কয়ার। যখন এই তিনটা জিনিস সেম হয়ে যাবে তখন বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্র মাইনাস d কমা মাইনাস g হয়ে যাবে, বা মাইনাস f কমা মাইনাস f হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা এমসিকিউতে কাজে লাগবে। বৃত্ত যখন উভয় অক্ষকে স্পর্শ করবে তখন কি হবে? c ইকুয়ালস টু g স্কয়ার ইকুয়ালস টু f স্কয়ার। তখন মাইনাস জি কেন্দ্র হবে অথবা মাইনাস এফ কেন্দ্র হয়ে যাবে। মানে সেম 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 থাকবে কেন্দ্রের স্থানাঙ্কগুলো। এটা ছিল হচ্ছে এই টপিক। এরপর আমরা যখন ম্যাথে যাব আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর একটা দেখো তিনটা বিন্দুগামী, ভাই এটা খুবই সিম্পল। তুমি কি করবা? বৃত্তের ইকুয়েশনে তিনটা বিন্দু বসাই দিবা। কি বলেছি? বৃত্তের ইকুয়েশনে তিনটা বিন্দু বসাই দিয়ে জি এফ সি রিলেটেড একটা ইকুয়েশন পাবা, এক নাম্বার সমীকরণ। এরপর x2 y2 বসাই দিবা, x2 y2 বসিয়ে দাও, বসাই দিলে জি এফ সি রিলেটেড আরেকটা ইকুয়েশন পাবা, দুই নাম্বার গেল। এরপর তিনটা বিন্দু বলছে যেহেতু তাহলে x3 y3 বসাই দাও, বসাই দিলে জি এফ সি রিলেটেড আরেকটা ইকুয়েশন পাবা। ভাই একটা সমীকরণে যতগুলো আননোন, একটা সমীকরণে যতগুলো আননোন থাকে ঠিক ততগুলো সমীকরণ যদি তুমি বের করতে পারো দিয়ে সেই সমীকরণ সলভ করা যাবে। তাহলে তোমার আননোন কয়টা? একটা, দুইটা, তিনটা। সমীকরণ কয়টা? তিনটা। ক্যালকুলেটর ইউজ করবা, কি ক্যালকুলেটর, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটরে সলভ করতে পারবা। ক্যালকুলেটরে সলভ করে কি পাবা? জি এর মান পাবা, এফ এর মান পাবা, সি এর মান পাবা। এখানে একটা প্রবলেম আছে, জি আর এফ সি এর মান যখন পেয়ে যাবা, বৃত্তের সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের জেনারেল যে ইকুয়েশন সেটা। তুমি সরাসরি এই বৃত্তের সমীকরণটা লিখে জির মানটা বসাই দিবা, এফ এর মানটা বসাই দিবা, সির মানটা বসাই দিবা। মাতব্বারি করতে যায় আবার মাইনাস জি মাইনাস এফ
অনেকে যে দেখা যায় কি জির মানটা এখানে নেগেটিভ বসাই দেয়, এই যে মাইনাস জি মাইনাস এফ এটা বসাই দেয়। নো, দরকার নাই। তুমি ডিরেক্টলি যে জিএফসির মানটা পাচ্ছ সেই জিএফসির মানটা ডিরেক্টলি এখানে 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 বসাই দিবা। আলাদা করে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ বের করতে চাই কিন্তু ভুলাই ফেলাই, পরে দেখা যায় জির মানটা এখানে আবার নেগেটিভ বসাই, এফ এর মানটা নেগেটিভ বসাই, সমীকরণটা চেঞ্জ হয়ে যায়। তোমার কাছে এত কিছু দরকার নেই। তিনটা সমীকরণে তিনটা বিন্দু বসায়, তিনটা সমীকরণ দিবা, ক্যালকুলেটরে দিয়ে জিএফসি বের করবা তিনটা, দিয়ে জিএফসির মানটা জেনারেল ইকুয়েশনটা লিখে জিএফসির মানটা বসাই দিবা, দিয়ে শেষ, 4 মার্ক পেয়ে যাবা। এরপরে বৃত্ত প্লাস সরলরেখা এবং তাদের ছেদ বিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ, খুব ইম্পর্টেন্ট। তোমার কাছে কি থাকবে? একটা বৃত্ত আছে, ধরো একটা বৃত্ত, এই বৃত্তের সাথে একটা সরলরেখা থাকবে, সরলরেখা, এই বৃত্তে একটা সরলরেখা, বলা হচ্ছে বৃত্ত প্লাস সরলরেখা তাদের ছেদ বিন্দুগামী, তাহলে এই যে তাদের ছেদ বিন্দু, তাদের ছেদ বিন্দুগামী, তাদের ছেদ বিন্দুগামী নতুন বৃত্ত, তাহলে তাদের ছেদ বিন্দুগামী দিয়ে কি যাবে? একটা নতুন বৃত্ত যাবে, তাহলে নতুন একটা বৃত্ত অঙ্কন করতে হবে আমাকে, যেটা কিনা তাদের ছেদ বিন্দু দিয়ে যাবে, তাদের ছেদ বিন্দু দিয়ে যাবে। এই যে প্রশ্ন হচ্ছে এই যে বৃত্তের ইকুয়েশনটা কি হবে? তাহলে প্রথমত তোমাকে এটা দেওয়া আছে বৃত্ত 1, বৃত্ত 1 প্লাস এটা হচ্ছে সরল রেখা, সরল রেখা, সরল রেখা দিয়ে তোমাকে বলছে যে এই বৃত্তের ইকুয়েশনটা কি হবে। তাহলে বৃত্ত প্লাস সরল রেখা দিয়ে বলছে 3 নাম্বার যে বৃত্তটা আছে বৃত্তের ইকুয়েশনটা কি হবে। তাহলে বৃত্তের ইকুয়েশন কি করে বের করবা? ফর্মুলা দেখো, বৃত্ত প্লাস কে ইনটু সরল রেখা, বৃত্ত প্লাস কে ইনটু সরল রেখা ইকুয়ালস টু হচ্ছে নতুন বৃত্ত, নতুন যে বৃত্ত বা ছেদ বিন্দুগামী যে বৃত্ত সেটার ইকুয়েশন পাবা। বৃত্ত প্লাস কে ইনটু সরল রেখা, তাহলে এই যে বৃত্তের ইকুয়েশন যেটা দেওয়া থাকবে প্লাস হচ্ছে ইনটু প্লাস কে ইনটু সরল রেখা দিয়ে তোমাকে কি পাবা? নতুন বৃত্তের সমীকরণ। প্রশ্ন হচ্ছে এখান থেকে কে এর মানটা যদি বের করে ফেলতে পারো, সেই কে এর মানটা যদি আবার এই সমীকরণে বসাতে পারো, তখন কি নতুন বৃত্তের সমীকরণটা পেয়ে যাবা। প্রশ্ন হচ্ছে ভাই আমি কে কি করে বের করব? তোমাকে কে বের করার জন্য কোশ্চেনে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে, কে বের করার জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল এই মুহূর্তে দিই, সেটা হচ্ছে ধরো তোমার যে বৃত্তটা গেছে সেই বৃত্তটা হচ্ছে এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা হচ্ছে নতুন যে বৃত্ত সেই বৃত্তের ব্যাস, এখানে যদি হয়ে গেছে জ্যা, আমি বলে দিলাম ব্যাস, হতে পারে বলে দিতে পারে এই যে বৃত্তটা গেছে যে সরল রেখাটা, সেই সরল রেখার খণ্ডিত অংশটা এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বলে দিচ্ছে। তাহলে মেন কথা হচ্ছে কে বের করার জন্য একটা ইকুয়েশন বলবে। তাহলে আমি প্রথমে চিন্তা করে নিলাম এই যে সরল রেখাটা নতুন যে বৃত্তটা যাবে সেই বৃত্তের কি হয়ে যাবে? ব্যাস। বৃত্তের ব্যাস যদি হয়, তুমি যে সমীকরণটা পাচ্ছ এখান থেকে নতুন বৃত্ত আর ব্যাস যদি হয়, তাহলে এই যে নতুন বৃত্তের কেন্দ্র আমি ধরলাম জি আর এফ, আর এই সরল রেখার হচ্ছে সরল রেখাটা কি? সরল রেখাটা হচ্ছে বৃত্তের ব্যাস বরাবর। তাহলে ব্যাস বরাবর হলে জিআরএফ কে আমি বৃত্তের ইসের উপর বসাই দিতে পারবো না? জিআরএফ কেন্দ্রটাকে বৃত্তের এই সরল রেখার উপর বসাই দিতে পারবো, এই যে সরল রেখাটা যেটা থাকবে সেই সরল রেখার উপর বসাই দিব, তাহলে একটা ইকুয়েশন পাবা। এখান থেকে তুমি যে নতুন বৃত্তটা পাচ্ছ সেই নতুন বৃত্ত থেকে জিআরএফ বের করে আনতে পারো না? এক্স এর শক ডিভাইডেড বাই 2, ওয়াই এর শক ডিভাইডেড বাই 2, তাহলে ওই জিআরএফ এই সরল রেখার উপর যদি বসাই দাও ইকুয়াল করলে আমরা একটা জিআরএফ পাবো। এটা যদিও বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি যখন ম্যাথে যাব তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো আপাতত তুমি মনে রাখো যে একটা বৃত্ত আর একটা সরল রেখা তাদের যে ছেদ বিন্দু দিয়ে যে নতুন যে বৃত্তটা যাচ্ছে সেই বৃত্তের সমীকরণ হবে বৃত্ত প্লাস কে ইনটু সরল রেখা। তোমার মাথায় টার্গেট থাকবে কে বের করা, কে বের করে এই সমীকরণে বসাই দিলে কি পাবা? নতুন বৃত্ত পাবা। জাস্ট এইটুকু মনে রাখো, ম্যাথে গেলে আমি শিখাই দিচ্ছি। স্পর্শক কিনা বা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ধরো তোমার কাছে এটা একটা বৃত্ত, এই বৃত্তে একটা স্পর্শক হচ্ছে এটা। প্রশ্ন হচ্ছে এই বৃত্তে এটা স্পর্শক কি না এটা তুমি প্রমাণ করবা কি করে? প্রথম কথা হচ্ছে স্পর্শ কিনা প্রমাণ করার জন্য তোমাকে যেটা বের করতে হবে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধের সমান, লম্ব দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধের সমান। এইটা যদি প্রমাণ করতে পারো তাহলে প্রথম কাজ হয়ে যাবে স্পর্শক কিনা। স্পর্শক কিনা কি করে বের করবা? লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে সেটা হবে স্পর্শক। এখন প্রশ্ন হচ্ছে স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করবা? তার মানে স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা পি বিন্দু ধরলাম, x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করবা তুমি? তাইলে তোমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছে স্পর্শক কিনা, তাহলে স্পর্শকের সমীকরণ দেওয়া থাকবে। তো স্পর্শক তো একটা সরল রেখা x প্লাস বিওয়াই প্লাস সি, আমি ধরে নিচ্ছি সরল রেখাটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিবে, এটা হচ্ছে সরল রেখা। এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে, এই বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি বের করতে চাও তাহলে আমাদের কি লাগবে? এই রেখার ইকুয়েশনটা লাগবে, এই রেখার ইকুয়েশন। তারপর কি এইটা এটা সলভ করলে হয়ে যাবে। তাহলে আমরা জানি স্পর্শ কি করে, কোনো একটা বৃত্তে কি হয়? পরস্পর লম্ব হয়। তাহলে লম্ব যদি হয়, তোমাকে যদি এইটা দেওয়া থাকে কোশ্চেনে, ভালো করে দেখো, এইটা যদি কোশ্চেনে দেওয়া থাকে স্পর্শকের সমীকরণ, তুমি কি লম্ব রেখার সমীকরণ বের করতে পারবা না?
পারবা কিনা বলো। বৃত্তের কেন্দ্র তো তোমাকে বলে দেওয়া থাকবে, বৃত্তের কেন্দ্র বলে দেওয়া থাকবে মাইনাস জি মাইনাস এফ। তুমি ফার্স্টে কি করবা, এই রেখার লম্ব রেখা বের করবা, এই রেখার লম্ব রেখা বের করবা, লম্ব রেখা বের করবা। লম্ব রেখা বের করার পর তার মানে কি এটা লম্ব রেখা পাইলা, সেই লম্ব রেখাকে কি করবা, লম্ব রেখাকে মাইনাস জি আর মাইনাস এফ ধরে সেখান থেকে আননোন যেটা থাকে কে, কে এর মানটা বের করবা। সে কে এর মানটা আবার ওখানে যখন বসাই দিবা তখন লম্ব রেখার ইকুয়েশন পাবা। তারপরে কি হচ্ছে, লম্ব রেখার ইকুয়েশন পাবা, লম্ব রেখার ইকুয়েশন পাবা। যখন লম্ব রেখার ইকুয়েশন পেয়ে গেলা তখন এই যে স্পর্শক আর লম্ব রেখার ইকুয়েশন যদি সমাধান করো, স্পর্শক এবং এই লম্ব রেখার ইকুয়েশন সলভ করলে কি পাবা, সলভ করলে স্পর্শ বিন্দু পাবা, স্পর্শ বিন্দু পাবা। সলভ করলে কি পাবা, স্পর্শ বিন্দু পাবা। এটা গেল একটা কনসেপ্ট। তাহলে কি তোমাকে একটা বৃত্ত বলে দিবে, যে বৃত্তের ইকুয়েশনটা বলে দেওয়া থাকবে, সরল রেখা স্পর্শকটা সমীকরণ বলে দিয়ে দিবে, তোমাকে বলবে স্পর্শ বিন্দু বের করো। প্রথম কাজ বলবে স্পর্শক করবে কিনা আগে বের করো। স্পর্শ করার কনসেপ্ট কি ভাই, তোমাকে একটা লম্ব দূরত্ব বলে দেওয়া থাকতে পারে, লম্ব দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান করতে পারো তাইলে স্পর্শক হবে। প্রথম কনসেপ্ট গেল, লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হলে স্পর্শক। লম্ব দূরত্ব কি করে বের করতে, এর আগে একটা ম্যাথ সলভ করে আসছি। এখন তোমাকে বললো স্পর্শ বিন্দুটাই বের করে দেখাও তো। তাহলে স্পর্শ বিন্দু তোমার কাছে সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তার লম্ব রেখার সমীকরণ বের করলে আমরা জানি কে আননোন থাকে, সে কে বের করার জন্য আমাদের এই সরল রেখাটা কোন বিন্দু গেমে গেছে, বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র বসাই দিয়ে কে এর মান পাবো, কে এর মান আবার সমীকরণে বসাই দিলে কি পাবো, লম্ব রেখার ইকুয়েশন পাবো। তাহলে লম্ব রেখার ইকুয়েশন আছে, স্পর্শকের রেখার ইকুয়েশন আছে, দুইটাকে সমাধান করলে কি পাবো, স্পর্শ বিন্দু পাবো। সমাধান করলে স্পর্শ বিন্দু পাবো। ওকে, ঠিক আছে। এরপরে দেখো আমরা স্পর্শ বিন্দু আরেকটা ভাবে হইতে পারে, সেটা যদি একটু আলোচনা করি আমরা। স্পর্শ বিন্দু আরেকটা হইতে পারে, আমরা এখানে হচ্ছে একটা স্লাইড অ্যাড করে নিই। হ্যাঁ, এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, ঠিক আছে, এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। এখন আমাকে যদি বলা হয় এই স্পর্শ বিন্দুটাই বের করতে, এই স্পর্শ বিন্দুটাই এখন বের করতে বলা হলো ধরো, তাহলে আমাদের কোশ্চেনে বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে। তাহলে বৃত্তের কেন্দ্র কিন্তু গিভেন, তাহলে বৃত্তের কেন্দ্রকে আমি ধরে নিলাম x1 y1, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে x2 y2। ভালোভাবে খেয়াল করো কিন্তু x1 y1। তাহলে বৃত্তের ইকুয়েশন তোমাকে দেওয়া থাকবে, ভালো করে শোনো, বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকলে বৃত্তের কেন্দ্র পাবা, বৃত্তের ব্যাসার্ধ পাবা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করে নিলাম r1, বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করে নিলাম r2। এই সব কিছু দেওয়া আছে, বলা হচ্ছে বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে। বহিস্থভাবে স্পর্শ করলে এই স্পর্শ x, y স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা বের করতে বলছে। দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানো তুমি, কেন্দ্র এটাও জানো এটাও জানো। তারা কি করছে, r1, এই রেখাটা কত r1 আর এই রেখাটা কত r2, r1:r2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে না এই বিন্দুটাকে, r1:r2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। যদি অন্তর্বিভক্ত করে তাহলে x আর y বের করবা কি করবে, অন্তর্বিভক্তের সূত্র দিয়ে। x আর y বের করবা কি করে, অন্তর্বিভক্তের সূত্র দিয়ে। তাহলে আমরা জানি r1x2 প্লাস r2x1 ডিভাইডেড বাই কি r1 প্লাস r2। সেম ভাবে কি করব, আমরা y এর স্থানাঙ্কটা বের করব। তাহলে কোনো বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্র আর কেন্দ্র বের করে নিব, তাদের ব্যাসার্ধ বের করে অন্তর্বিভক্তের সূত্র দিয়ে কি পাবো, স্পর্শক বিন্দু পাবো। কথা কি বুঝতে পারছো ভাইয়া? যদি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করতো তাহলে আপনি কিভাবে সলভ করতেন? ধরো দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলো, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলো, এই যে এভাবে স্পর্শ করেছে। এখন কি হবে তাহলে, দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কি আমরা বের করতে পারবো, এই যে বড় বৃত্ত সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ধরে নিলাম x1 y1, এই যে বৃত্তটা এই বৃত্তের কেন্দ্রটাকে ধরে নিচ্ছি x2 y2। তাহলে তুমি কি বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকলে বৃত্তের ব্যাসার্ধ জানো, এটা হচ্ছে r2 ধরলাম, আর এই যে বড় বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে আমরা যদি একটু অন্য কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এটাকে আমরা ধরলাম হচ্ছে, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে r1 আর এটা হচ্ছে r2। আমাকে এখন x আর y এর স্থানাঙ্ক বের করতে হবে। পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে এক্ষেত্রে কি হচ্ছে বলতো, এখানে আরেকটা কনসেপ্ট মনে রাখো যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব r1 প্লাস r2 সেটা কি ব্যাসার্ধের সমান, তাহলে ব্যাসার্ধের সমানটা হবে কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা হচ্ছে a বিন্দু ধরলাম আর এটা হচ্ছে b বিন্দু, তাহলে a b এর সমান হবে। পরস্পরকে যখন বহিস্থভাবে স্পর্শ করবে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের যদি সমান হয় তাহলে বহিস্থভাবে স্পর্শ করছে। আর এক্ষেত্রে কি হবে বলতো, যদি r1 থেকে r2 এর বিয়োগফলটা
বড় যে বৃত্ত থেকে R1 থেকে R2 এর বিয়োগফলটা যদি তাদের কেন্দ্র A আর B এর সমান হয় তখন তাদেরকে বলবো পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, মানে ব্যাসার্ধের বিয়োগফল যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান হয় তাহলে বহিস্থভাবে স্পর্শ করছে। ব্যাসার্ধের যোগফল যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান হয় তাহলে হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করছে। কখন? যখন ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল কেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্বের সমান, তখন অন্তস্থভাবে স্পর্শ করছে। ব্যাসার্ধ দুইটির যোগফল তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান, তখন কি হচ্ছে? বহিস্থভাবে স্পর্শ করছে। এক্ষেত্রে কি হবে? R1 আর R2, R1 এবং R2 এই দুইটা অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করছে, তখন R2 কে M1 ধরতে হবে, R1 টাকে M2 ধরে আমাদেরকে সলভ করতে হবে। এটা আমরা পড়ছি। তাহলে স্পর্শবিন্দুর কনসেপ্ট গেল। এখন দেখো সাধারণ জ্যাকে ধরে বৃত্তের সমীকরণ, এখানে মনে একটা টপিক আমাদের বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে বহিস্থ বিন্দু হতে স্পর্শকের সমীকরণ নির্ণয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। যেটা বললাম, একটা বাইরে তোমাকে বিন্দু দেওয়া থাকবে, ভালো করে বুঝো ভাই, এটা সিরিয়াসলি এটা বুঝো, 4 মার্ক ইজিলি পেয়ে যাবা, কারণ এখান থেকে প্রশ্ন হবেই, কোনো মিস নাই কোনো না কোনো বোর্ডে। তাহলে x1 y1 একটা বহিস্থ বিন্দু আছে। একটা বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা যায় কয়টা? 2টা আঁকা যায়। আমরা অলরেডি দেখে ফেলছি ভাই, বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা যায় 2টা। তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রকে আমি ধরে নিচ্ছি -g - a। কেন্দ্র হতে এই যে দূরত্বটা, সেটা কি লম্ব দূরত্ব বলি। এটা অবশ্যই লম্ব হবে এবং এটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। ঠিক আছে? তোমাকে বলা হচ্ছে যে এই সরল রেখার ইকুয়েশনটাই বের করে দেখাও। তোমাকে একটা বিন্দু বলে দিছে, বৃত্তের ইকুয়েশন বলে দিছে, দিয়ে বলছে বহিস্থভাবে যে তোমার যে স্পর্শকটা আছে সেই স্পর্শকের দৈর্ঘ্য কি করে বের করতে আমরা শিখে ফেলছি, বাট আমরা এখন বের করবো ইকুয়েশন কি করে বের করতে হয়। খুব ইম্পর্টেন্ট, প্রসিডিউরটা আমি বলে দিচ্ছি, প্রসেসটা কিভাবে করতে হবে। তো আমি একটা সরল রেখার যদি একটা বিন্দু দেওয়া থাকে, তাহলে একটা ঢাল, এটা যদি বের করে ফেলতে পারো তাইলে কিন্তু সরল রেখার ইকুয়েশন বের করা সহজ। তাহলে আমি সরল রেখার ইকুয়েশনটাই আগে ধরে নিচ্ছি। y minus y1 equals to m into x minus হচ্ছে x1, x minus হচ্ছে x1। এটা হচ্ছে সরল রেখার ইকুয়েশন। তাহলে এই সরল রেখার ইকুয়েশন আমি পেয়ে যাচ্ছি, সেখানে আননোন কি ভাই? শুধুমাত্র m। তাহলে m টা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে তুমি এই সরল রেখার ইকুয়েশন পেয়ে গেছো। এখন দেখো r বের করবা, r সমান সমান কি বলতে পারি ভাই? d, লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এই কনসেপ্ট নিতে হবে। তাহলে ফার্স্টে সরল রেখার ইকুয়েশন, তারপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। সিস্টেমটা কি বলা ছিল? সিস্টেমটা ছিল y মাইনাস, আমাদেরকে কি বসাতে হবে বলো তো? বৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্রটা x আর y এর জায়গায় বসাতে হবে। তাহলে আমি যদি বসাই দিই y এর জায়গায় -f, y1 তো আমাদের কোশ্চেনে বলেই দেয়া থাকবে, m into x minus x1 টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে m into x এর জায়গায় কি বসাবো? -g, মাইনাস হচ্ছে x1 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের বর্গ y এর সহগের বর্গ। x এর সহগ এখানে আছে m আর y এর সহগ এখানে আছে হচ্ছে 1, তাহলে x এর সহগের বর্গ m স্কয়ার, y এর সহগ হচ্ছে 1। কোশ্চেনে আমাদের যেহেতু বৃত্তের ইকুয়েশন আছে, তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ পাবো? ব্যাসার্ধ পাবো। এই পুরো ম্যাথটাই সব করে f তুমি জানো, g জানো, x1 y1 সব জানো, m জানো না, m ই বের করতে হবে। m এর দুইটা ভ্যালু পাবা, m এর দুইটা মান পাবা, একটা আর একটা, দুইটা মান পাবা। এই যে দুইটা মান পাচ্ছ, m এর যে দুইটা মান পাচ্ছ, সেটা কি করতে হবে? সমীকরণে বসাই দিতে হবে। y minus y1 equals to হচ্ছে m into x minus x1। দেখি দুইটা স্পর্শকের সমীকরণ পাবা। তাহলে কনসেপ্ট কি? প্রথমত একটা বিন্দু যদি দেওয়া থাকে, স্পর্শকের সমীকরণটা ধরে নিলাম। ধরে নেওয়ার পর কি কেন্দ্র দূরত্ব ব্যাসার্ধের সমান, লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান দিয়ে সেখান থেকে m এর মানটা বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট। m এর যে দুইটা মান পাবা, সেই দুইটা মান এই সমীকরণে বসাই দিবা। সমীকরণে বসাই দিলে কি হয়ে যাচ্ছে? বহিস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ পেয়ে যাবা। ডান। নেক্সট, সাধারণ জ্যাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। সাধারণ জ্যাকে যদি আমরা বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কি হবে? সাধারণ জ্যা বলতে কি বোঝাচ্ছি দেখো, আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ জ্যাকে ধরো এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা, ধরে নিচ্ছি। সাধারণ জ্যাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সাধারণ জ্যাকে, তাহলে এই যে বৃত্ত, 1 নাম্বার বৃত্ত, এটা হচ্ছে 2 নাম্বার বৃত্ত। 2 নাম্বার বৃত্তেরই সাধারণ জ্যা হচ্ছে a আর b। দুইটা বৃত্তেরই সাধারণ জ্যা হচ্ছে a আর b। দেখো দুইটা বৃত্তেরই সাধারণ জ্যা। এই সাধারণ জ্যাকে যদি ব্যাস ধরি, এখন সাধারণ জ্যাকে যদি আমরা একটা ব্যাস ধরে নিই, সাধারণ জ্যাকে ব্যাস ধরি, তাহলে সাধারণ জ্যাকে যদি ব্যাস ধরে নিই, তাহলে এই যে বৃত্তটা যাচ্ছে আমাদের, সাধারণ জ্যাকে ব্যাস ধরে এই যে যে কালারটা দিলাম ব্লু কালার, এই ব্লু কালারের সমীকরণ বা আকাশী কালার যাই বলো না কেন, সেটার সমীকরণটা কি হবে? তাহলে সাধারণ জ্যাকে, সাধারণ জ্যা ফার্স্ট অফ অল কি 1 নাম্বার আর 2 নাম্বার বৃত্তে সাধারণ জ্যা হচ্ছে এবি। সাধারণ জ্যা হচ্ছে কি এবি। এই এবি কে ব্যাস ধরলাম, ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করতে হবে। খেয়াল করো, খুবই সিম্পল।
সাধারণ জ্যায়ের ইকুয়েশন কি করে বের করবা? সাধারণ জ্যায়ের ইকুয়েশন বের করার সিস্টেম হচ্ছে বৃত্ত 1 নাম্বার বৃত্তের ইকুয়েশন থেকে বৃত্ত 2 এটা যদি বিয়োগ করে দাও তাহলে সাধারণ জ্যা পাবা। সাধারণ জ্যায়ের সমীকরণ কি করে বের করতে হবে ভাই? 1 নাম্বার বৃত্তের সমীকরণ থেকে 2 নাম্বার বৃত্তের সমীকরণ বিয়োগ করলে দিলে সাধারণ জ্যায়ের সমীকরণ পাবো। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো এই যে সাধারণ যে জ্যাটা, যেটাকে আমরা এবি বলতেছি, এবি এই যে সাধারণ জ্যা, এই সাধারণ জ্যা কি 1 নাম্বার বৃত্তেও সেট করছে, 2 নাম্বার বৃত্তেও সেট করছে, তুমি যে কোনো একটা নাও। তাহলে বৃত্ত 1 প্লাস সাধারণ জ্যা কি এখন একটা সরল রেখা কে ইনটু সাধারণ জ্যা একটা সরল রেখা। তাহলে বৃত্ত ইনটু সাধারণ যে জ্যা বৃত্ত প্লাস কে ইনটু সাধারণ জ্যা ইকুয়ালস টু কি নতুন যে বৃত্ত সেই বৃত্তের সমীকরণ পাবা। নতুন বৃত্তের সমীকরণটা পাবা। তাহলে বৃত্ত 1 এর সাথে কে ইনটু সাধারণ জ্যায়ের ইকুয়েশনটা যদি গুণ করো তাহলে নতুন বৃত্তের ইকুয়েশন পাবা। তাহলে তোমার এখন টার্গেট হচ্ছে কে বের করা। কে বের করার জন্যই ওই যে বলেছিলাম ম্যাথে আমরা প্র্যাকটিস করব, কে বের করার জন্য এটা কি বলা হচ্ছে ব্যাস না। তাহলে এই বৃত্তের যে নতুন যে বৃত্তটা পাচ্ছ সেই বৃত্তের যে বৃত্তের কেন্দ্র সেটা কি ব্যাসের উপর পড়ে যাবে। যখনই ব্যাসের উপর পড়ে যাবে সেখান থেকে ওই মানটা বসাই দিলে কে পেয়ে যাবে, আর কে পেয়ে গেলে এখানে বসাই দিলে নতুন বৃত্ত পেয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট আমাদের হচ্ছে যে সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো খ এবং গ এর জন্য যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে এখন আমরা একটু প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো রাজশাহী বোর্ড 2022 সালে ওসি জ্যাকে, প্রথম কোশ্চেন খ নাম্বার, ওসি যে জ্যা এটা একটা জ্যা, ওসি জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। ওসি জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের একটা বড় বৃত্ত দেওয়া আছে, দেখো খেয়াল করো একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্ত আর একটা কি সরল রেখার ইকুয়েশনটাও বলে দিছে। তাহলে এইটাকে এখন জ্যা ধরে ওসি জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তাহলে একটু আগে পড়ে আসছি। আবার এখানে বলা আছে ওডি হচ্ছে ব্যাস। তাহলে আমাদের যখন বৃত্ত আর একটা সরল রেখা দেওয়া থাকে তাদের ছেদ বিন্দু, তাহলে বৃত্ত প্লাস কে ইনটু স্ট্রেট লাইন ইকুয়ালস টু কি আমাদের নতুন বৃত্ত, ইকুয়ালস টু হচ্ছে নতুন বৃত্তের সমীকরণ। ভালো করে দেখো ক্লিয়ার হয়ে যাবে নতুন বৃত্ত। তাহলে বৃত্তের সমীকরণটা আমাদের লাগবে ভাই। বৃত্তের সমীকরণ আমরা কি করে বের করতে পারি? এখন দেখো বৃত্তের সমীকরণ কোশ্চেনে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, যেমন এই প্রশ্নটাই ওডিটাকে আমাদের ব্যাস বলতেছে। ওডিটা যদি ব্যাস হয় তাহলে এখানে থাকবে ব্যাসার্ধ কেন্দ্র, তাহলে কেন্দ্র যদি হয় এই পুরো দূরত্বটা হচ্ছে -10, তাহলে -10 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে -5, তাহলে -5,0 এটা x অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে 0। তাহলে বৃত্তের কেন্দ্র পাচ্ছি। কেন্দ্র যদি পাও, যে যদি ব্যাসের মান যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? 5, ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে আমাদের বৃত্তের কি আছে? কেন্দ্র আছে, বৃত্তের ব্যাসার্ধ আছে, বৃত্তের সমীকরণ পাবো। আচ্ছা তাহলে বৃত্তের সমীকরণটা একটু যদি আগে বের করে ফেলি তাহলে কি হতো বলো তো? x মাইনাস এইচ হোল স্কয়ার, তাহলে x প্লাস 5 হোল স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস 0 হোল স্কয়ার, ওকে, ইকুয়ালস টু হচ্ছে আর স্কয়ার। তো ইকুয়ালস টু আর স্কয়ার, আমরা যেহেতু বৃত্তের ইকুয়েশনটা লিখতেছি এখানে এর ইকুয়াল লেখা যাবে না, সো আর স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসতে হবে। একবারই আমরা মাইনাস লিখলাম, মাইনাস হচ্ছে আর স্কয়ার, তাহলে মাইনাস আর স্কয়ার করলে হচ্ছে 25, এটা থাকবে, ওকে, প্লাস কে ইনটু স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ক্ষেত্রেও এক পাশে নিয়ে আসতে হবে, y ইকুয়ালস টু 2x আছে, এটাকে এক পাশে নিয়ে আসলে হচ্ছে y মাইনাস 2x। দেখো ইকুয়ালস টু হচ্ছে নতুন বৃত্ত, যে নতুন যে বৃত্তটা পাবো সেই বৃত্তটা, ওকে ফাইন। এখন এটাকে একটু সিম্পলিফাই করি, এক্স আর ওয়াই রিলেটেড যেগুলো আছে সেগুলোকে কমন নিতে হবে। তো এখানে সূত্র বসে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 25 প্লাস হচ্ছে কে ইন্টু ওয়াই মাইনাস হচ্ছে 2kx ইকুয়ালস টু হচ্ছে নতুন বৃত্ত হবে, ওকে ফাইন, নতুন বৃত্ত। এখন দেখো আমরা যদি প্লাস 25 মাইনাস 25 কেটে যাচ্ছে, আমরা কমন নিব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা তো বৃত্তের কমন ইকুয়েশন, সহগ সেম থাকবে, এক্স আর ওয়াই এর উপর দ্বিঘাত থাকবে। এখান থেকে যদি আমি এক্সটা কমন নিই ভাই তাহলে কত হবে বলো তো? 10 থাকছে, এখান থেকে এক্স চলে আসলে তাহলে মাইনাস 2k হলো। ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এখানে আর নাই, তাহলে এখানে প্লাস কে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে নতুন বৃত্ত, ওকে। তাহলে নতুন বৃত্তের ইকুয়েশন পাচ্ছি। আমাকে প্রশ্ন বলেছে ওসি জ্যাকে ব্যাস ধরতে, কি বলা হচ্ছে? ব্যাস। তাহলে এই যে নতুন বৃত্তের যে ব্যাস, সেই ব্যাসটা কি? ওসি। তাহলে ওসি মানে কি? ওয়াই মাইনাস 2x ইকুয়ালস টু হচ্ছে 0। ভালো করে খেয়াল করো, ব্যাস যদি এইটা হয় তাহলে ব্যাসের উপর কি থাকে? বৃত্তের কেন্দ্র থাকে। কোন বৃত্তের কেন্দ্র? নতুন বৃত্তের কেন্দ্র। তাহলে আমি নতুন বৃত্তের কেন্দ্রটা একটু বের করে ফেলি। নতুন বৃত্তের কেন্দ্র, তাহলে নতুন বৃত্তের কেন্দ্র কি? এক্স এর সহগ 10 মাইনাস 2k, তাকে কি করতে হবে? -2 দিয়ে ভাগ। ওয়াই এর সহগ কে কেউ কি -2 দিয়ে ভাগ করতে হবে, ওকে।
তাহলে আমরা দেখো এখানে বসালাম, এখানে যদি বড় জোর ক্যালকুলেশন করি -2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 হয়ে যাবে, -5 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে k থাকে একটা, আর এখানে থাকতেছে হচ্ছে -k/2, -k ডিভাইডেড বাই হচ্ছে 2। খেয়াল করো এই যে বৃত্তটা, সেই বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি আমি। এই কেন্দ্রটা কি বলা হচ্ছে, এই কেন্দ্রটা এই ওসি যে জ্যাটা ছিল, ওসি যে জ্যাটা ছিল সেটাকে ব্যাস ধরতে বলা হয়েছে। তাহলে ব্যাসের ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে ব্যাস যদি হয় নতুন বৃত্ত, নতুন যে বৃত্তটা যাবে এটার উপর দিয়ে, সেটা যদি ব্যাস হয় তাহলে বৃত্তের কেন্দ্র কি এই রেখার উপর অবস্থান করবে। তাহলে বৃত্তের কেন্দ্র কোনটা, এটা। তাহলে এই কেন্দ্রকে আমরা জ্যার উপর বসাই দিতে পারি, তাহলে সমীকরণটা সিদ্ধ করবে। তাহলে বসাও, তাহলে এখন বসাই দাও। আমরা উপরে যদি চলে যাই, এখান থেকে উপরে আসো, y মাইনাস, তাহলে y এর স্থানাঙ্ক কত, -k ডিভাইডেড বাই 2, y মাইনাস 2x মাইনাস 2 ইন্টু x এর মান, x এর মান কত ভাইয়া, -5 প্লাস k, -5 প্লাস k ইকুয়ালস টু কি আছে, ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো k এর মান বের হয়ে আসবে, 2 যদি লসাগু নিই তাহলে -k এখানে চলে যাবে -4 -5 প্লাস k ইন্টু 0 হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেশন করো, -k মাইনাসে মাইনাসে প্লাস 20 -4k, তাইলে হচ্ছে -5k প্লাস 20 ইকুয়ালস টু হচ্ছে 0 হচ্ছে, তাহলে k সমান সমান হচ্ছে 4। তাহলে k এর মান কত আসছে, k এর মান 4। k এর মান 4 যদি তুমি এই সমীকরণে বসাই দাও তাহলে বৃত্তের সমীকরণ হয়ে যাবে। k এর মান যদি এই সমীকরণে বসাই দাও তাহলে কি নতুন বৃত্তের সমীকরণ পেয়ে যাবে। কত সহজ বলো, তাই না? খুবই সিম্পল। ওই যে কথাটাই বলছিলাম যে ম্যাথ প্র্যাকটিস করলে বুঝে যাবা k এর মান কি করে বের করতে হয়, k এর মান বের করার নিয়ম। গ নাম্বারটা দেখো, a এবং b বিন্দুগামী বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ নির্ণয় করো। দুইটা বিন্দুর কথা বলতেছে, a বিন্দু দেওয়া আছে, b বিন্দু বলে দিছে। তো a b বিন্দু দুইটা বিন্দুগামী, x অক্ষকে স্পর্শ করার কথা বলছে, x অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ এ আর কি 1 2 3 2 1 2 3 2। ওকে, তাহলে a বিন্দু বলে দিচ্ছে হচ্ছে 1,2, b বিন্দু বলে দিল 3,2। বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে। চলো কি করে বের করা যায়, আমরা কনসেপ্ট অলরেডি পড়ে ফেলছি, খুবই সিম্পল। আগে a1 2 বসাই দিব। তাহলে আমরা জানি বৃত্তের সাধারণ ইকুয়েশনটা আগে লিখে ফেলি, x² প্লাস y² প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0। ভাই আমাকে প্রশ্নে বলে দিছে বৃত্তটা কি x অক্ষকে স্পর্শ করে। ভাই x অক্ষকে স্পর্শ করলে আমরা কি লিখতে পারি, x² প্লাস y² প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy, c এর জায়গায় কি লিখবো x অক্ষকে স্পর্শ করলে, g² ইকুয়ালস টু 0 লিখতে পারি। ওকে, এবার মান বসাও। প্রথমে বলছে 1,2, 1,2 বসাই দিই x আর y এর জায়গায়, তাহলে 1 প্লাস 2² মানে 4 প্লাস 2g প্লাস হচ্ছে 2fy, 2fy y এর মান হচ্ছে 2, তাহলে 4f প্লাস হচ্ছে g² ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন দাও, বা একটু ছোট করতে পারো, 2g প্লাস হচ্ছে g² প্লাস হচ্ছে 4f প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে -5 নিয়ে গেলাম। এটাকে এক নাম্বার ইকুয়েশন দাও। সেম ভাবে আমরা দুই নাম্বারটাতে আবার 3,2 বসাবো, তাহলে 9 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 6g প্লাস হচ্ছে 2 বসাইলে 4f, c এর জায়গায় হচ্ছে g²। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 6g প্লাস হচ্ছে g² প্লাস হচ্ছে 4f ইকুয়ালস টু হচ্ছে 9 আর 4 13 -13। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ দেখো, আমি যদি 1 আর 2 বিয়োগ করে দিই তাহলে 4f আর 4f কেটে যাবে। 1 আর 2 যদি বিয়োগ করে দিই তাহলে 4f কেটে যাবে, তখন g² আর g রিলেটেড ইকুয়েশন থাকবে। সেখান থেকে সলভ করলে কি g এর মান পাবো দুইটা, g এর দুইটা মান পাবো। g এর মানটা যে কোনো একটা সমীকরণে যদি বসাই দিই তাহলে f পাবো, পেয়ে যাব। তাহলে g পাচ্ছি, f পাচ্ছি, g আর f যদি আবার মেইন সমীকরণে এই সমীকরণটাতে বসাই দিই, g আর f পেয়ে গেলে আমরা c সমান সমান কি জানি, g²। তাহলে c সমান সমান g² gf আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি আমাদের ম্যাথ ডান। বুঝতে পারছো কি তোমরা? জাস্ট দুইটা বিন্দু বসাই দিতে হবে, x অক্ষকে y অক্ষকে স্পর্শ করার একটা শর্ত দিয়ে, সেখান থেকে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দিলে আমরা g পাবো। g এর পরে আমরা g যদি পেয়ে যাই তাহলে f পাবো, f এর পরে c পাবো, c ইকুয়ালস টু g²। gfc যদি পেয়ে যাই বিতের সমীকরণ বসাই দিলে ম্যাথ শেষ। এরপরেরটা আরো আসবে সামনে, দেখো x² প্লাস y² প্লাস 2x মাইনাস 3 0 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে এবং উদ্দীপকে প্রদর্শিত বৃত্তটির সাথে এককেন্দ্রিক। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যে বৃত্তটা উদ্দীপকে প্রদর্শিত বৃত্তটির সাথে এককেন্দ্রিক, মানে একই কেন্দ্র। তাহলে আমার যে নতুন যে বৃত্তের যেটা বের করতে বলছে যে বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র কিন্তু এই যে বৃত্তটাতে আছে এই বৃত্তের সাথে এককেন্দ্রিক। তাহলে 2,4 হচ্ছে বৃত্তের কেন্দ্র। দেখি কি কি ডাটা দেওয়া আছে, কি কি লাগবে। কেন্দ্র এরূপ বৃত্তের সমীকরণ নিয়ে বলছে যে এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। বৃত্তটাকে কি বলছে, বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে আমি যদি একটু চিন্তা করি যে ধরো আমার এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে, আরেকটা বলতেছে এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করলো।
এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করলো, তাহলে যে বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করছে সেইটার সমীকরণ হচ্ছে এই যে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তোমাকে এই বৃত্তের ইকুয়েশনটা বের করতে হবে, বাট কি দেওয়া আছে? এই বৃত্তের কেন্দ্র বলে দিছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,4, বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,4। তুমি খেয়াল করো, একটা বৃত্তের কেন্দ্র যদি বলে দেওয়া থাকে তার মানে তুমি খুঁজবা ব্যাসার্ধ কোথায়। ব্যাসার্ধকে পেয়ে গেলে আমি পরিপূর্ণ হয়ে যাব, ব্যাসার্ধকে পেয়ে গেলে ও পরিপূর্ণ হয়ে যাবে, তাহলে বৃত্তের ইকুয়েশন বের হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করা, তাহলে এই যে কেন্দ্রটাকে ব্যাসার্ধটাকে আমি r1 ধরলাম, তোমাকে যে বৃত্তটা দিয়ে আছে এই বৃত্তের কেন্দ্র তুমি বের করতে পারবা না বলো তো ভাইয়া? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, এক্স এর সহগ হচ্ছে 2, 2 কে -2 দিয়ে ভাগ করলে -1, y এর কোনো সহগ নেই তাহলে এটা 0, তাহলে বৃত্তের কেন্দ্র আমরা পাচ্ছি -1,0। বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো না ভাইয়া, বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো না, r2 বের করা যাবে না। r2 হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, g স্কয়ার f স্কয়ার 0 মাইনাস c কত? c এর মান হচ্ছে -3, তাহলে c g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তাহলে মাইনাসে -3 বসাতে হবে, ক্যালকুলেশন করলে 4, তাহলে এটা ক্যালকুলেশন হচ্ছে 2। আমরা কি এখন বলতে পারি যে r1 প্লাস r2 এই দূরত্বটা c1 কেন্দ্র c2 এর সমান, c1 c2 এর সমান, c1 c2 এর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি না চাইলে দূরত্বের সূত্র দিয়ে, কোটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তরের বর্গের বর্গমূল, তাহলে 2 - 1 তাহলে 3 স্কয়ার, 4 - 0 তাহলে 4 স্কয়ার, তাহলে 5 হচ্ছে r1 প্লাস r2। r1 এর মান কত ভাই বের করব আমরা, r2 এর মানটা কত 4 না 2, r2 এর মানটা হচ্ছে 2, তাহলে r2 হচ্ছে 2, 2 বসাই দিলাম একবারই, তাহলে r1 এর মান কত আসবে? r1 এর মান আসছে 3, তাহলে ব্যাসার্ধ কত পাচ্ছি 3, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। কেন্দ্র যদি দেওয়া থাকে ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সমীকরণ কি করে বের করতে হয়? x মাইনাস কেন্দ্র 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধের বর্গ, ব্যাসার্ধ কত আসছে 3, তাহলে 9। এটাই হচ্ছে বৃত্তের ইকুয়েশন। দেখছো কত সিম্পল, জাস্ট টপিকগুলো ভালো করে বুঝলে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যায়। এরপর গ নাম্বার, ওটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। ওটি স্পর্শকের সমীকরণ খুবই ইম্পর্টেন্ট, দেখো শুধুমাত্র বৃত্তের কেন্দ্র 2,4 আর ওটি স্পর্শকের সমীকরণ। তাহলে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র বলে দিছে হচ্ছে 2,4, 2,4। ওটি যে স্পর্শকটা, এই যে ওটি স্পর্শক, ও বিন্দু এটা হচ্ছে টি বিন্দু, ওটি স্পর্শকটা, ওটি স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,4, ওটি স্পর্শকের সমীকরণ কি করে? প্রথমত খেয়াল করো, বৃত্তটা কি মূল বিন্দু দিয়ে গেছে না, স্পর্শকটা কি মূল বিন্দু দিয়ে গেছে, স্পর্শকটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র কি? y equals to mx, y equals to mx, তাহলে y minus mx equals to 0 লিখতে পারি। স্পর্শকের কথা মাথায় আসলে, স্পর্শকের কথা মাথায় আসলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, এই কনসেপ্ট মাথায় চলে আসবে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। আমি যদি উদ্দীপকের চিত্রটা একটু খেয়াল করো ভাইয়া, আমাদের চিত্রটা যদিও আঁকা ভুল হয়েছে, এই বৃত্তটা কাকে স্পর্শ করছে? বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। আমরা জানি কি এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয় বলতো? এই যে দূরত্ব ব্যাসার্ধ, সে ব্যাসার্ধ কার সমান হবে? ব্যাসার্ধ হচ্ছে কোটির সমান হবে। ব্যাসার্ধ কার সমান হবে? কোটির সমান হবে। তাহলে ব্যাসার্ধ আমি জানি, ব্যাসার্ধ কি আমি জানি বৃত্তের জন্য? হ্যাঁ জানি। তাহলে আমাদের এই চিত্রটা আঁকা ভুল, তাহলে আমরা ওই উদ্দীপকের চিত্র নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে সুবিধা হবে। দেখো আমাদের বৃত্তের কেন্দ্রটা আমি একটু লিখে রাখি 2,4, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 2,4, আমি চিত্রটা আঁকি, ঠিক আছে? আঁকলেই সুবিধা হবে। এই যেটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এটা কার সমান হবে ভাই? এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি জানি, বৃত্তের ব্যাসার্ধ আমি জানি r = 4, তাহলে এটা লম্ব দূরত্বের সমান d। এই যে স্পর্শকটা, সেই স্পর্শকের সমীকরণ হচ্ছে y = mx, স্পর্শকের সমীকরণটা কি? y = mx। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y - mx হচ্ছে 0। তাহলে আমাদের যেহেতু সরল রেখার সমীকরণে শুধুমাত্র mটা আননোন, mটা বের করলে হয়ে যাচ্ছে ভাই। m কি করে বের করব খেয়াল করো। তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এখন লম্ব দূরত্ব বের করব, তাহলে লম্ব দূরত্ব বের করতে হয় কি করে? যে স্পর্শকটা আছে সেই স্পর্শক কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব আঁকতে হবে, কেন্দ্রটা কি করতে হবে? ওর উপর বসাই দিতে হবে। তাহলে 4, y এর জায়গায় হচ্ছে 4 মাইনাস m * x এর জায়গায় হচ্ছে 2 বসাই দিলাম, মডুলাস সাইন ডিভাইডেড বাই x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ, x এর সহগ হচ্ছে m স্কয়ার, y এর সহগ হচ্ছে 1। এটা কার সমান? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4। ভাই এখান থেকে ক্যালকুলেশন করে m টা বের করি তো আমরা। m টা যদি এখান থেকে বের করতে চাই তাহলে দেখো 4 - 2m মডুলাস
ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস হচ্ছে 1। ওকে, উভয় পাশে বর্গ করে দাও, তাহলে 4 মাইনাস 2m তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 16 ইন্টু এম স্কোয়ার প্লাস হচ্ছে 1। ওকে, এখান থেকে বর্গ করো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 16 মাইনাস হচ্ছে 8, 4 দুগুণি 8 দুগুণি 16, 16m প্লাস হচ্ছে 4m স্কোয়ার, 16টা গুণ করে দাও, তাহলে 16m স্কোয়ার প্লাস হচ্ছে 16 থাকবে। ওকে, এখান থেকে m এর ভ্যালু সলভ করতে হবে, তাহলে 16m স্কোয়ার এর পাশে গেলে 4m স্কোয়ার হয়ে যাবে 12m স্কোয়ার। ওকে ফাইন, এরপর হচ্ছে 16 উভয় পাশ থেকে চলে গেল, আর এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 16m, তাহলে ওই পাশে যে প্লাস 16m হয়ে গেল, ইকুয়ালস টু হচ্ছে 0 হলো। ওকে, আমরা যদি এখান থেকে হচ্ছে 4m কমন নিই, কত কমন নিব ভাই? 4m যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে 3m, এখানে থাকবে হচ্ছে প্লাস 4, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে m একটা হচ্ছে 0 হবে, ঢাল 0 হয়ে যাবে, m এর ভ্যালু আর একটা হচ্ছে -4/3। তো তুমি কি দেখতে পাচ্ছ যে এখানে ঢাল 0, এখানে কি ঢাল 0 দেখা যায়? ঢাল 0 মানে কি এই যে রেখার উপর, তো এটাও কি একটা স্পর্শক না? এটা একটা স্পর্শক না? সেই স্পর্শকটা বের হইছে m equals to 0। সো আমাদের এইটা তো লাগবে না, এটা আমাদের দরকার নাই, আমাদের লাগবে হচ্ছে m equals to কত? -4/3। এই যে -4/3, ঢালটা নেগেটিভ হবে এটাও বুঝতে পারতেছো, তাহলে ঢাল কি পাইছি? -4/3। সমীকরণ বসাও, y - mx ছিল, তাহলে y - mx তাহলে কি হয়ে যাবে? +4/3 * x equals to 0। এখান থেকে যদি সলভ করি তাহলে 3y + 4x equals to 0। এটাই হচ্ছে আমাদের সেই স্পর্শকের সমীকরণ। কত সিম্পল! জাস্ট এই কনসেপ্ট থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে ভাই, বৃত্ত যদি অ্যান্সার করতে চাও এইটা ভালো করে বোঝো, লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। লম্ব দূরত্ব আমরা সরল রেখাতে পড়ে আসছি, ঠিক আছে? এরপরে চট্টগ্রাম বোর্ড 2023 বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ ব্যাসার্ধ 3 এবং এই বৃত্তের সাথে সমকেন্দ্রিক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা এটা পড়ে ফেলছি না? একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 3 হয় এবং এই বৃত্তের সাথে যদি সমকেন্দ্রিক হয় এরূপ বৃত্তের সমীকরণ, তাহলে আমরা ওই যে স্পর্শক করে দিয়ে সেখান থেকে আর বের করতে হবে, করে বৃত্তের ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমরা ক নাম্বার পারবা? -3,2 বিন্দু হতে উদ্দীপকের প্রথম বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। খেয়াল করো, -3,2 বিন্দু হতে, বিন্দুটা কোথায় আছে এখন? বাইরে। তাহলে বহিস্থ বিন্দু হতে স্পর্শক অবিলম্বের সমীকরণ কি করে বের করতে হয়? বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দুটা আমাকে বলে দিছে 3,2। কয় নাম্বার বৃত্তের কথা বলছে? প্রথম বৃত্তটির কথা বলছে। প্রথম বৃত্ত, প্রথম বৃত্তের ইকুয়েশনটা কি আছে ভাই দেখো তো? প্রথম বৃত্তের ইকুয়েশনটা কি আছে? প্রথম বৃত্তের ইকুয়েশন এই যে এটা, x² + y² + 6x + 2y + 6। আমি যদি বৃত্তের কেন্দ্র বের করি তাহলে -3,1, এই বৃত্তের কেন্দ্র যদি বের করো তাহলে -3, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -1 আসে, দিয়ে এই যে একটা স্পর্শক অঙ্কন করতে বলছে, এই স্পর্শকের সমীকরণটা আমাকে বের করতে বলছে, স্পর্শকের সমীকরণটা বের করতে বলছে। তো কি করে বের করবা ভাইয়া? প্রথম কথা হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করতে গেলে আমাদের কনসেপ্ট কি? প্রথমত যখন একটা ইকুয়েশন দেওয়াই থাকতেছে, সরি বিন্দু দেওয়াই থাকতেছে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা সমীকরণ বের করবো, একটা ঢাল লাগলে হয়ে যাবে, তাহলে ঢালটাই বের করতে হবে। তাহলে y - y1 = m * x - x1, x - 3। ওকে, তাহলে y - 2, এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে mx মাইনাস হচ্ছে 3m, এটাকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে y - mx প্লাস 3m - 2 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কি স্পর্শকের সমীকরণটাই, কিন্তু আমাকে এখানে এমটা নাই, এমটা বের করতে হবে। এম কি করে বের করব? লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। লম্ব দূরত্ব, এই যে দূরত্বটা, লম্ব দূরত্ব, লম্ব দূরত্বটা কার সমান? ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কি করে বের করব? এই প্রথম বৃত্ত থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করা যাবে না? r ইকুয়ালস টু √g² + ap² - c, সব কিছু দেওয়া আছে দেখো, g² + ap² - c। তাহলে এইটা তোমাদের জন্য আমি কাজ দিয়ে দিই, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে কি কেন্দ্র d সমান হচ্ছে r, লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, দেখি এই -3 - 1 বিন্দুর উপর বসাই দিতে হবে, দেখি √x² এর সহগ y² এর সহগ দিয়ে কি সেখান থেকে m এর মান বের করতে হবে। m এর মান পেয়ে গেলে এই সমীকরণে বসাই দিলে কি স্পর্শকের সমীকরণ পেয়ে যাবা? পারবা? নিজেরা প্র্যাকটিস করবা, অনেকগুলোই তো করে দিলাম। যশোর বোর্ড 2023। এরপরে হচ্ছে আমাদের দুইটা আছে, যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড, এই দুইটা সলভ করলে মোটামুটি আমাদের ক্লিয়ার। দেখো যশোর বোর্ডের ক্ষেত্রে আমাদের 1 নাম্বার বৃত্ত, একটা সরল রেখা দেওয়া আছে, একটা সরল রেখা, মানে দুইটা সরল রেখা একটা বৃত্ত বলা আছে। 2 নম্বর রেখার উপর, 2 নম্বর রেখার উপর লম্ব, 2 নম্বর রেখার উপর লম্ব। তাহলে আমার প্রথম কাজ, 2 নম্বর রেখাটা কি আছে ভাই? 4x + 3y, 4x + 3y + 7 ইকুয়ালস টু হচ্ছে 0। এর লম্ব রেখার ইকুয়েশনটা বের করি। লম্ব রেখার ইকুয়েশনটা কি হবে? 4টা চেঞ্জ হয়ে যাবে, দেখো x এর সহগ y এর কাছে, তাহলে 3x, y এর সহগের আগে একটা নেগেটিভ, -4y + k ইকুয়ালস টু হচ্ছে 0। লম্ব রেখার ইকুয়েশন বের করছি। ওকে ফাইন, 2 নম্বর রেখার উপর লম্ব এবং 1 নম্বর বৃত্তকে স্পর্শ করে, 2 নম্বর রেখার উপর লম্ব এবং 1 নম্বর বৃত্তকে স্পর্শ করে। তাহলে 2 নম্বর রেখার উপর লম্ব যেটা কিনা 1 নম্বর রেখাকে স্পর্শ করে, তাহলে স্পর্শকটা কি? 3x - 4y + হচ্ছে k, এই রেখাটাকে স্পর্শ করছে। তাহলে 1 নম্বর বৃত্ত কোনটা? 1 নম্বর বৃত্ত দেখো দেওয়া আছে, এই যে 1 নম্বর বৃত্ত।
এক নাম্বার বৃত্তের যদি আমি কেন্দ্র বের করতে চাই তাহলে কেন্দ্র কত হবে বলো তো? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে -3। ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে -6 কে 2 দিয়ে ভাগ করলে +3। ওকে, তাহলে কেন্দ্র হতে ওই স্পর্শকের উপর দূরত্ব কি ব্যাসার্ধের সমান আর। আমরা ব্যাসার্ধ যদি বের করে ফেলতে চাই, r ইকুয়ালস টু √g² + f² - c। জি এর মান হচ্ছে 9, এফ এর মান কত 9, সি এর মানটা কত বলো তো? সি এর মানটা কত আছে 31, -31 আছে, তাহলে -31 -31, তাহলে 31 + 31 আর 9 হচ্ছে 40 আর 9 49, 49 কে রুট করলে হচ্ছে 7, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7। ওকে, আমাকে যে স্পর্শকের ইকুয়েশনটা বের করতে বলছে সেই স্পর্শকে আননোন কিন্তু দেখো ভাই কে, এই কেটা আমাকে বের করতে হবে। তাহলে কে, আমরা স্পর্শকের সকল কনসেপ্ট একটা জিনিসই পড়তেছি যে কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, তাহলে আমাদের লম্ব দূরত্ব d ইকুয়ালস টু হচ্ছে r ব্যাসার্ধের সমান। তাহলে আমরা লম্ব দূরত্ব বের করে কি করে, এই সরল রেখা আর এই বিন্দুটাই সরল রেখার উপর বসাই দিই, তাহলে 3 ইনটু x এর মান কত -3, ওকে, -4 ইনটু y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 3, প্লাস হচ্ছে কে, উপরে একটা মডুলাস সাইন দিতে হবে, ডিভাইডেড বাই √x² এর সহগ y² এর সহগ, x এর সহগ হচ্ছে 3² প্লাস হচ্ছে y এর সহগ হচ্ছে -4, তাহলে বর্গ করলে 4² হবে। ওকে, এই দূরত্বটা কার সমান ভাই? লম্ব দূরত্ব 7 এর সমান। তাহলে এটাকে রুট করলে হচ্ছে 5 আসে ক্যালকুলেশন করলে, তাহলে 5 হচ্ছে 35। ওকে, ইকুয়ালস টু এখানে ক্যালকুলেশন করলে কত হবে? 3 ইনটু -3। ওকে, তাহলে উপরে থাকতেছে হচ্ছে -9 -12 প্লাস হচ্ছে কে, তাহলে এখানে হচ্ছে আমাদের -21 প্লাস হচ্ছে কে, তাহলে কে এর দুইটা মান পাবো আমরা, একটা হচ্ছে +-35, তাহলে হচ্ছে আমরা যদি এখানে একটা লাইন এক্সট্রা লাইন করি তাহলে দেখো কে মাইনাস এখানে হচ্ছে 1, 12 আর 9 হচ্ছে 21, তার মানে কে -20 ইকুয়ালস টু হচ্ছে +-35। আমি যদি ফার্স্টে পজিটিভ ভ্যালুটা নিই তাহলে কে ইকুয়ালস টু 35 আর 20, তাহলে হচ্ছে 55 হলো। এরপর যদি আমি নেগেটিভ ভ্যালুটা নিই তাহলে -35 + 20, তাহলে কে এর মান আসছে হচ্ছে মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 15, তাহলে কে এর ভ্যালু একটা 55, একটা হচ্ছে -15, তাহলে কে এর মান আমরা এখানে বসাই দিয়ে দুইটা সমীকরণ পেয়ে যাব। আমাকে ছিল সরলরেখার সমীকরণ নির্ণয় করে, তাহলে সরলরেখার সমীকরণ বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? নেক্সট, কুমিল্লা বোর্ড 2022 সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শবিন্দু ডি এর স্থানাঙ্ক, ওই যে বলেছিলাম স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলবে, তাহলে সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ডি, এই ডি স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে, আমাকে সরল রেখার ইকুয়েশনটা দিয়ে দিছে স্পর্শকের। খুবই সিম্পল ভাই, দেখো আমরা যদি এই যে স্পর্শকটা দেওয়া আছে এই স্পর্শকের উপর লম্ব রেখার ইকুয়েশন বের করব ফার্স্টে, তাহলে লম্ব রেখার ইকুয়েশনটা বের করো, 5x প্লাস হচ্ছে 12y, আগে স্পর্শকটা কি দেওয়া আছে লিখি, 12y প্লাস হচ্ছে 16 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এর লম্ব রেখার ইকুয়েশনটাকে হবে x এর সহগগুলো এক্সচেঞ্জ হবে, তাহলে 12 ইনটু হচ্ছে x মাইনাস হচ্ছে 5y প্লাস k ইকুয়ালস টু 0। লম্ব রেখার ইকুয়েশন বের করলাম, লম্ব রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে ভাই? লম্ব রেখাটা হচ্ছে এই যে কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে কেন্দ্র আমাদের কত ছিল? কেন্দ্র ছিল 5,2 বিন্দু, কেন্দ্র ছিল হচ্ছে 5,2 বিন্দু, তাহলে 5,2 যদি বসাই দিই 12 ইনটু 5 মাইনাস 5 ইনটু 2 প্লাস k ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে কে এর মান আসছে 60, 60 থেকে হচ্ছে 10 বিয়োগ, তাহলে 50, কে এর মান আসছে -50। তাহলে কে এর ভ্যালুটা আমরা আবার কি করব, এই সমীকরণে বসাই দিব, তাহলে 12x মাইনাস 5y মাইনাস 50 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে লম্ব রেখার ইকুয়েশন, লম্ব রেখার ইকুয়েশন। আর একটা হচ্ছে আমাদের যেটা দেওয়া ছিল স্পর্শকের 5x প্লাস 12y প্লাস হচ্ছে 16 ইকুয়ালস টু হচ্ছে 0 ইকুয়ালস টু হচ্ছে 0। এই দুইটা সমীকরণে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটাকে ক্যালকুলেটরে সলভ করো, সলভ করলে কি পাবা, x এর মান পাবা, y এর মান পাবা। এই x আর y এর মানটাই কি আমাদের স্পর্শবিন্দু না? দেখো তো এই রেখা আর এই রেখার সমীকরণ যেখানে সেট করছে সেটাই কি আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা কি পাবো, পেয়ে যাব। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা? এখানে আমাদের একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে অবিলম্বের বের করতে বলছিল, খেয়াল করছো কিনা, অঙ্কিত স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। তো অঙ্কিত স্পর্শক আর অবিলম্বের কনসেপ্টটা কি আমি বলি, তোমার কাছে একটা বৃত্ত দেওয়া আছে, ধরো বৃত্ত, তো এই বৃত্তে একটা স্পর্শক হচ্ছে, ধরো এটা বৃত্তে স্পর্শক হচ্ছে এটা, তাহলে এই স্পর্শকের উপর অবিলম্ব আঁকতে হবে, এই যে এটা হচ্ছে অবিলম্ব। তাহলে অবিলম্ব কিন্তু এটাও কেন্দ্র থেকে যে দূরত্ব ব্যাসার্ধের সমান, যে লম্ব দূরত্ব, এই যে রেখাটা এটাও কিন্তু অবিলম্ব, এই রেখাটাকে অবিলম্ব বলি। তাহলে তুমি যদি স্পর্শকের সমীকরণ বের করে ফেলতে পারো তাহলে অবিলম্বের সমীকরণ বের করা সহজ। কেন সহজ? তুমি এই রেখার ঢাল জানো m1 আর এই রেখার ঢাল হচ্ছে m2, তাহলে আমরা কি জানি m1 মাইনাস হচ্ছে m2 ইকুয়ালস টু কি মাইনাস হচ্ছে 1, সেখান থেকে কি m2টা পাবা, তাহলে অবিলম্বের ঢাল পেয়ে গেছো। এখন কি লাগবে, অবিলম্বের উপর একটা বিন্দু লাগবে, তাহলে অবিলম্বটা কোন বিন্দু দিয়ে যাবে, বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। বৃত্তের কেন্দ্র তো আমাকে কোশ্চেনে বলেই দেওয়া থাকবে, তাহলে বৃত্তের কেন্দ্র তুমি জানো, অবিলম্বটা যে বিন্দু দিয়ে গেছে কেন্দ্র দিয়ে গেছে, আর ঢাল তুমি জানো, এই যে ঢাল জানো কেন্দ্র জানো, তাহলে y মাইনাস হচ্ছে y1 ইকুয়ালস টু m2 ইনটু x মাইনাস x1।
এই সমীকরণে বসাইলে কি হবে, বৃত্তের ইকুয়েশন বা অবিলম্বের, সরি বৃত্তের ইকুয়েশন বলছি, এই যে অবিলম্বের যে ইকুয়েশন সেটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে আমাদের, এগুলো বলা যায় ম্যাক্সিমাম টাইমে এগুলোই আসছে। এখানে কি আর কোনো কোশ্চেন আছে আমাদের? নাই। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের বৃত্তের যে কনসেপ্টগুলো ছিল ভাইয়া, সে কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এই টপিকগুলো মোটামুটি পড়লে, এই টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে হচ্ছে সব থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। সেগুলোকে আলাদা করা হয়েছে ক খ এর জন্য, যেগুলো এমসিকিউ এর জন্য লাগবে বলে দিয়েছি। ওই এক্স অক্ষকে খণ্ডিত অংশে দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিত অংশে দৈর্ঘ্য, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, এগুলোতে এমসিকিউ থাকবে। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। স্পর্শকের কনসেপ্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, লম্ব দূরত্ব ভালো করে বের করা শিখতে হবে। স্পর্শক বহিস্থ বিন্দু হতে বের করতে বলতে পারে, বৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে বের করতে পারে। আমি তোমাকে দেখে আরেকটা শর্টকাট এখানে বলে দিই, সেটা হচ্ছে যে বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু ধরো, বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু x1 y1, x1 y1, এই বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকতে বলে, সেই স্পর্শকের সমীকরণটা কি হবে? বৃত্তের যে সমীকরণটা আছে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0। x স্কয়ারের জায়গায় বসাই দিবা x x1, x1 কোনটা? এই যে x1 y1 বিন্দু। y স্কয়ারের জায়গায় বসাই দিবা হচ্ছে y y1 বিন্দু। 2g, x এর জায়গায় বসাবো হচ্ছে x প্লাস x1 ডিভাইডেড বাই হচ্ছে 2, শুধুমাত্র x এর জায়গায়, প্লাস হচ্ছে 2fy, y এর জায়গায় তুমি বসাবা y প্লাস y1 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস c ইকুয়ালস টু 0। দেখো কোনো দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমরা কি করব? এটা বের করব, এই যে স্পর্শকের সমীকরণ বের করার সূত্র, x x1 প্লাস y y1, 2g x এর জায়গায় বসাবা x প্লাস x1 বাই 2 প্লাস 2f y প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস c ইকুয়ালস টু 0। বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শক বের করার ফর্মুলা হচ্ছে এটা। তুমি যদি এটা না বের করে চাও, আমরা যেভাবে শিখছি যে একটা ঢাল তোমার লাগবে, স্পর্শক বের করতে গিয়ে একটা বিন্দু যদি দেওয়া থাকে ঢাল লাগবে, তাহলে ঢালটাকে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, সেই কনসেপ্ট এম বের করে নিবা, সেভাবে করলে হবে, বাট শর্টকাট ইউজ করতে পারো এটা। ঠিক আছে, তো মোটামুটি এই কনসেপ্টগুলো পড়লে, সূত্রগুলো ভালোভাবে অ্যানালাইসিস করলে আমরা বৃত্তটা আশা করি এখান থেকে একটা সৃজনশীল আসলে অ্যান্সার করতে পারবো। এরপরে আমরা অবশ্যই কোনিক্স চ্যাপ্টারটা নিব। তারপরে তুমি কোন চ্যাপ্টারটা জানতে চাও বা কি তোমাদের প্রয়োজন ম্যাথের জন্য সেটা অবশ্যই জানাবা। ক্লাস কেমন হচ্ছে অবশ্যই বলবা, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকো।